Hello everyone, Assalamu alaikum. I'm Sumdany Don. Welcome to my show, Live from the Living Room with me, Sumdany Don. আমরা সবাই জানি যে আরএমজি বাংলাদেশের অন্যতম একটা ইম্পর্টেন্ট ফিল্ড। 85% অফ দ্য এক্সপোর্ট আর্নিং কামস ফ্রম দি আরএমজি। আমরা জানি কোটি কোটি লোক এখানে ইনভলভড এবং শুধুমাত্র আরএমজির সাথে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি কাজ করছে এমন লোকের সংখ্যা তো আছেই, কিন্তু আমরা এটার সাথে যে ইকোসিস্টেমটা, যেমন ব্যাংক, যেমন ফ্রাইট ফরওয়ার্ডিং কোম্পানি, যেমন বিভিন্ন হেভি মেশিনারিজ কোম্পানি, যেমন এইসব হেভি মেশিনারিজকে যে সার্ভিস দেয় এই ইঞ্জিনিয়ার্স বা বিভিন্ন সোর্সিং কোম্পানি, বিভিন্ন সার্ভিস কোম্পানি, আসলে একটা বিশাল বড় ইকোসিস্টেম এই আরএমজি ওয়ার্ল্ডের সাথে জড়িত। আমরা দেখছি যে আরএমজি রিলেটেড অনেক কথা হচ্ছে, অনেক কিছু নিয়ে আমরা একটু মানে ওয়ারিড, একটু অ্যাংশাস, এক এক জায়গা থেকে এক এক ধরনের কথা, অনেক রুমার, আমরা অনেক ধরনের নিউজ
পাচ্ছি যে যারা এবং বড় বড় ইন্ডিটেক্স এবং বড় বড় বায়াররা তাদের স্টোর নাকি বন্ধ করে দিবে, আবার শুনতে পাচ্ছি না এগুলো আসলে মিথ্যা কথা। সো উই ডোন্ট নো, রাইট? সো আরএমজি নিয়ে আমরা অনেক কথা বলছি, বাট আই থট দিস ইজ হাই টাইম দ্যাট উই শুড টক অ্যাবাউট ইট আ বিট মোর। আর যেখানে কিনা আমরা ভেবেছিলাম যে লকডাউন উঠে যাবে এবং দেশের অবস্থা একটু মানে ভালোর দিকে যাবে, পৃথিবীর অবস্থা একটু ভালোর দিকে যাবে, কিন্তু আমরা দেখছি যে প্রতিদিন মৃত্যু সংখ্যা বাড়ছে। তো আমরা এখন কি করব? আমরা কি লকডাউন উঠাবো না? আমরা কি উঠিয়ে দিব? আমরা কি এমপ্লয়ীদেরকে দিয়ে কাজ করাবো? বিকজ কাজ না করলে তো স্যালারিজ হবে না, কাজ না করলে তো অর্ডারস আসবে না, বা অর্ডার না আসলে কাজ হবে না। সো ইটস আ ম্যাসাকার, ইটস আ মেস। এটা নিয়ে আসলে সবারই মানে মনে অবস্থা ঠিক নেই, বুঝতে পারছি না। So I think it was very important for us to address this issue and talk to some of the leaders of the industry who are working with the RMG sector. তো আমি আর কি খুবই thrilled that we have certain leaders, এবং আজকে শোতে এমন কিছু মানুষ আসছে যে যারা নর্মালি টিভি ইন্টারভিউতেও যায় না, বুঝতে পারছেন? মানে এদেরকে টিভিতে ডাকলেও মাঝে মাঝে they would say no, they wouldn't give time, but I have the honor and the privilege that they are in my show. So আমি একটু সবাইকে পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে আছে সাইয়েদ এম তানভীর, হি ইজ দি ম্যানেজিং ডিরেক্টর অফ প্যাসিফিক জিন্স। তানভীর ভাই আপনাকে সালাম জানাই। আমাদের সাথে আছে শেখ এম ড্যানিয়েল, উনি হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর অফ ফিনেস অ্যাপারেলস। ড্যানিয়েল ভাই আসসালামু আলাইকুম। আমাদের সাথে আছে মোস্তফা কিউ সোভান রুবেল, হি ইজ দি ম্যানেজিং ডিরেক্টর অফ ড্রাগন গ্রুপ। এই গ্রুপটার নাম শুনলেই ভালো লাগে, হ্যাঁ, মানে ড্রাগন, একটা ড্রাগন ইমাজিন করি। সো হি ইজ দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ ড্রাগন গ্রুপ। এবং আমাদের সাথে আছে লাস্ট বাট ডেফিনেটলি নট দ্য লিস্ট, হাবিবুর রহমান টিটু, হি ইজ দি চেয়ারম্যান অফ বেস্টা অ্যাপারেলস। তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই ডাইভার্সিফাইড পোর্টফোলিওর মানুষজন এসেছে, অ্যান্ড ভেরি ভেরি পাওয়ারফুল ইন দি আরএমজি ইন্ডাস্ট্রি, সিনিয়র্স ইন দ্য ইন্ডাস্ট্রি। অ্যান্ড আমার মনে হয় যে বাংলাদেশের কারেন্ট পার্সপেক্টিভ এবং গ্লোবাল পার্সপেক্টিভ নিয়ে এদের থেকে ভালো কম মানুষ আছে যারা এইটা নিয়ে কথা বলতে পারে। সো লেট আস ওয়েলকাম অল অফ ইউ। আপনাদের সবাইকে আবার জানাই সালাম। থ্যাংক ইউ সো মাচ ফর বিং অন মাই শো। আমি একটু সবাইকে আনমিউট করার চেষ্টা করছি। এই যে আনমিউট করলে যেটা হয় যে সাউন্ড বিকামস রিয়েলি হরিবল। আচ্ছা, আমি তাহলে আমার মনে হয় আমি আবার একটু মিউটি করে দেই। হ্যাঁ, তো আমি তাহলে মানে স্পেসিফিকলি কয়েকটা একটু প্রশ্ন করি। আমি একদম প্রথমেই আমাদের শ্রদ্ধেয় তানভীর ভাইকে একটু একটু জিজ্ঞেস করতে চাই যে তানভীর ভাই, আই ডোন্ট হ্যাভ আ ভেরি টার্গেটেড স্নাইপার কোয়েশ্চেন, কিন্তু আমি আপনার থেকে একটু ওপেন এন্ডেড ওভারঅল অবস্থা জানতে চাই। ওভারঅল অবস্থা আমাদের দেশের আরএমজি ওভারঅল সেক্টরের, এবং আরএমজি তো অনেকগুলো ব্যাক এবং ফরওয়ার্ড লিঙ্কেজ আছে, তাই না? তো ওভারঅল আমাদেরকে যদি ব্রিফলি একটু ধারণা দিতেন। এবং এই পরপরই আমি রুবেল ভাইকেও একটু ওয়েলকাম করব তানভীর ভাইয়ের সাথে অ্যাড অন করতে ইন টার্মস অফ গ্লোবালি আসলে কি অবস্থা বা কি হচ্ছে। প্লাস অফকোর্স টিটু ভাই এন্ড ড্যানিয়েল ভাই, ইউ অলসো আর ওয়েলকাম। এটা খুব ইনফর্মাল চিলড আউট শো, so anyone can come in anytime and say something, just say also I want to add, and then you can add. So ওরকম কিছু না যে আমি প্রশ্ন করলেই উত্তর দিতে হবে, you just can add it yourself. It's like a লিভিং রুমে যে আড্ডাটা হয়, ড্রয়িং রুমে যে আমরা আড্ডাটা মারি, ওই আড্ডাটাই আজকে হবে। সো ইয়া, আই স্টার্ট উইথ ইউ তানভীর ভাই। থ্যাংক ইউ। একটু আনমিউট করে নিতে হবে ভাইয়া। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রন, আমাকে ইনভাইট করার জন্য আপনার এই লাইভ শোতে। ওয়েল, আমাদের আরএমজি ইন্ডাস্ট্রিটা আসলে এখন একটি ডাবল এজ সোর্ডের উপরে আছে বেসিক্যালি, বিকজ at our customers end we are facing a lot of difficulties in terms of cancellation of orders, lot of pushbacks of orders, and at the same time lot of payments are getting delayed. And at the same time আমাদের দেশেও যেহেতু করোনা ভাইরাসের যে ইম্প্যাক্টটি, এটির কারণে আমাদের প্রোডাকশনও অনেকদিন বন্ধ ছিল, and still it's not at its best. I mean, we are running at around 50-55% efficiency level. So এই জায়গাটাতে আসলে we are facing a lot of difficulty. আর আমি যদি বলি যে আমাদের এখন আরএমজি সেক্টরে আপনি যদি দেখেন যে আমাদের এপ্রিল মেতে কিন্তু we had the record export slump. I mean, এপ্রিলে we had 85% export slump. আমাদের decrease of export was about 85%, and then in May we had about around 60%. So
আমাদের আরএমজি সেক্টরের হিস্ট্রিতে আসলে দিস হ্যাজ নেভার হ্যাপেন্ড। অ্যান্ড অফকোর্স I mean the situation is like that, and আমাদের যারা কাস্টমার্সরা আছেন তাদেরও স্টোরস গুলো বন্ধ, তাদের যারা রিটেলার আছেন তাদের কোনো সেল নেই, and they're missing their season as well. So যেটা হচ্ছে যে সেল না হওয়ার কারণে when they're actually opening the shops, all the goods that they already have in their stores, they actually have to get rid of it anyhow, because it's out of season now, because almost 3 months they didn't have any sale, and they have to get rid of the all the merchandise by discount, however it is possible. সো সবকিছু Yeah. মিলিয়ে আমাদের আরএমজি সেক্টরটি আসলে খুব ডিফিকাল্ট একটি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে এখন। সো ভাই, আপনি যখন বলছেন যে আপনি আন্ডার 50% ক্যাপাসিটিতে আছেন, একটু কি আমাদেরকে প্যাসিফিক ডেনিম, প্যাসিফিক জিন্স এবং গ্রুপটা নিয়ে কি আমাদেরকে ধারণা দিবেন? We know it's one of the largest RMG conglomerates in all of Bangladesh, Chittagong. We know it about it, but overall আমাদের অডিয়েন্সে আমাদের almost over 200 people এই মুহূর্তে লাইভ দেখছে এই মুহূর্তে। Well, we started our company in 1984, and it was a small beginning. আমার বাবা শুরু করেছিল কোম্পানিটি, and we had a small start, and slowly and gradually we've grown. আমাদের at this point of time we have about 26,000 people working with us, and Okay. we have a capacity of about 36 million people, which is roughly, um, in terms of sale, in terms of export turnover, we are at about $400 million export company. Okay. Thank you so much. সাথে যদি রুবেল ভাই একটু অ্যাড করতো, হোয়াট অ্যাবাউট দ্য গ্লোবাল এরিয়া? মানে আমি কিন্তু একটা কথা বলি, এটা মানে আরএমজি যাদের সাথে কথা বলছি, আই ওয়াজ টকিং উইথ আব্দুল্লাহিল রাকিব অফ টিম গ্রুপ, হ্যাঁ, আই ওয়াজ টকিং উইথ শরীফ ভাই অফ অনন্ত গ্রুপ। আই সেন্স দিস স্যাডনেস, ইউ নো হোয়াট আই মিন? মানে ভালো আছি ডন, কেমন আছো, এই সেই বলতেছে, বাট আমি আমার ইন্টুইশন থেকে সেন্স করতে পারছি যে মনটা কিন্তু খারাপ। এই মনটা খারাপ, যেটা হয়তো তানভীর ভাই যেটা বললো যে ডাবল এজেড সোর্ডের মতন হয়ে গেছে। এত বড় কোম্পানি, হ্যাঁ, 40,000 50,000 এমপ্লয়ি, কথার কথা, এতগুলা ভার্টিক্যাল, বাট দেন ইফ ইউর আর নট গেটিং পেইড ফর 3-4 মান্থস, দ্যাট ইজ অ্যান ইস্যু। এখন কথা হচ্ছে, তাহলে এতদিন ব্যবসা কি করলেন? দ্যাট মানি ইজ ইনভেস্টেড ইন বিল্ডিং দ্য ফিফথ ফ্যাক্টরি, ইন বিল্ডিং দ্য আদার ভার্টিক্যাল, রাইট? ইউ নো হোয়াট আই মিন? সো আসলে একমাত্র ব্যবসায়ীরাই হয়তো ব্যবসায়ীদের প্রবলেমটা বুঝতে পারে, বাইরের মানুষ হয়তো বোঝে না। বাট আই অলসো আন্ডারস্ট্যান্ড ইউর পেইন অ্যান্ড ফিল ইউর স্যাডনেস অ্যাজ ওয়েল। তো সরি, আমি একটু ইন্টারফেয়ার করলাম, বাট আই থট আইল জাস্ট অ্যাড ভ্যালু টু হাউ ইউ ফিল, বিকজ আই সেন্স দ্য সেম কাইন্ড অফ ভাইব ফ্রম তানভীর ভাই অ্যাজ ওয়েল। মানে ওটা আমি ফিল করছি, একটু মানে খুব আনন্দিত আছি ওরকম, কিন্তু আসলে না। হ্যাঁ, তো সরি রুবেল ভাই, প্লিজ ইউ কন্টিনিউ, একটু ইউ হ্যাভ টু আনমিউট ইউরসেলফ। সামদানি ভাই ঠিক বলেছেন, অ্যাকচুয়ালি উই আর ইন লট অফ পেইনস, এত বেশি পেইন যে we never realized that we would be in such a situation. আসলে the world retail market, even in the year 2019, was not actually in good shape. This is due to they had a lot of inventories, and they had too much competition, যার কারণে তারা কিন্তু বাংলাদেশের যে ফ্যাক্টরিগুলো ছিল সবার উপরে they used to impose very tight prices, এবং এত টাইট ছিল প্রাইসগুলো যে it was almost impossible for us sometimes to take the orders. But unfortunately, many of our competitors, they had to take these orders because they have invested so much capacities in their facilities. They made 1,000, 2,000, some have even made 5,000 machines factories, so they need to run the wheel of the factories going. So for that reason, the Bangladeshi factory owners, they took prices at very low prices, and the buyers took
full advantage of it. Same buyer, when they used to go to Cambodia, they used to give $1 more than they were giving to Bangladesh. But this buyer, when we came to Bangladesh, because they saw that we are cutting prices against each other, they used to give us the lowest price. And also, due to accord and alliance, we had to invest a lot of money in the firefighting, and then building new factories, moving factories from Dhaka city to outside of Dhaka. So we the total, all the garments exported together, we invested more than $2 billion. আমাদের যত return earnings chilo, joto profit chilo, we have invested in making state of the art facilities, beautiful facilities outside of Dhaka, Bangladesh. I mean, sorry, outside of Dhaka. So I had the honor and the privilege of visiting Pacific Jeans. I went to Tanvir. That is one of the flagship factories in the country. So, yeah, but I also have to visit your factories too. Definitely, we'll take you there. So, in this situation, this COVID-19 struck. First of all, এটা তো আগে চায়নাতে হিট করলো। তো চায়নাতে যখন হিট করলো, our supply chain got disrupted. আমরা যেসব অর্ডার পেলাম ডিসেম্বর মাসে, যেগুলার আপনার মার্চ এপ্রিল মেতে শিপমেন্ট হওয়ার কথা, কারণ সোয়েটারে তো আপনার ইটস এ সিজনাল প্রোডাক্ট, আমরা তো সোয়েটার করি, আমাদের হচ্ছে সিজনাল প্রোডাক্ট, এগুলোর প্রোডাকশন স্টার্ট হয় আপনার ইয়ার থেকে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল থেকে স্টার্ট হয়, এবং শিপমেন্ট গুলা উই এক্সিকিউট দেম অন মে জুন জুলাই আপ টু সেপ্টেম্বর, এন্ড অফ সেপ্টেম্বর, দিস ইজ আওয়ার পিক সিজন. So just as we were approaching our sweater full swing production, ঠিক তখনই আপনার সাপ্লাই চেইনটা ডিসরাপ্টেড হয়ে গেল। তারপরে নেক্সট আমরা ধাক্কা খেলাম যখন দি ভাইরাস স্টার্টেড টু স্প্রেড ইনটু ইউরোপ। প্রথমে হিট করলো আপনার ইটালিতে, ইট ওয়াজ আ ডিজাস্টার। আপনারা জানেন there were dead bodies lying around in villages all over Italy. তারপরে ফ্রান্সে it was the same issue all over Europe, and then it spread into USA. So by mid of March, suddenly lockdown imposed all over the world, and all the buyers took the full advantage, and they started to cancel huge orders. Almost $3.5 billion US dollar, মানে প্রায় 20,000 কোটি টাকার আপনার অর্ডার বাংলাদেশে ক্যান্সেল হয়ে গেল। তারপরে আপনার আরেকটা ধাক্কা খেলাম আমরা, আমাদের সব ফ্যাক্টরিগুলা আবার এন্ড মার্চে আমরা বন্ধ করে দিতে হলো, ইভেন দো ভাইরাসটা কিন্তু বাংলাদেশে তখনও did not come in properly, and there was a lot of option for us to block it right and there by closing down the airports or the borders. We could have done it. এখন আজকে যে অবস্থা ভাইরাস, we just let it get into the country. We could have blocked it there. তো এটা হওয়ার পরে আমাদের আবার 1 মাস বন্ধ হয়ে গেল প্রোডাকশন। তারপরে আবার মার্চ এপ্রিল মে, এই 3 মাসে আমাদের নেক্সট সিজনে অর্ডারগুলো আসে। দ্যাট মিনস জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, এই পিরিয়ডে অর্ডারগুলো আসার কথা ছিল, কিন্তু যেহেতু বায়ারদের আপনার অর্ডার ক্যান্সেল করছে, নতুন অর্ডার প্লেস করা তো ইটস মানে ইম্পসিবল ব্যাপার। এবং এখন যে সিচুয়েশন দেখা যাচ্ছে, বাংলাদেশের অলমোস্ট 70% capacity is going to remain unutilized for next 6 months. Okay. এবং আমাদের যারা বায়ার, তাদের অস্তিত্বই এখন প্রশ্নের মুখে, কারণ অনেক বায়ার অলরেডি ব্যাংক্রাফট হয়ে গেছে। যেমন জেসি পেনি, আমাদের অনেক বড় বায়ার, ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইউএস রিটেইলার, তারা নাকি ব্যাংক্রাফট হয়ে গেল, তারা ব্যাংক্রাফট হয়ে গেছে। তারপরে আপনার নিমান মার্কাস এক্সক্লুসিভ আপনার ডিপার্টমেন্টাল স্টোর, ওটা ব্যাংক্রাফট হয়ে গেছে। তারপরে আপনার ইউকেতে আপনার ব্যাংক্রাফট হয়ে গেছে ডেভেনহামস, তারপরে এডিনবার্গ উলেন মিলস, পিকক, মানে যেগুলো আপনি চিন্তা করতে পারবেন না, তারা ব্যাংক্রাফট হয়ে গেছে। আর যেসব বায়ার আপনার এথিক্যাল কথাবার্তা বলে, যেরকম প্রাইমার্ক, তারা আপনার মিলিয়ন্স এন্ড বিলিয়ন্স অফ ডলার্সের অর্ডার ক্যান্সেল করে দিয়েছে। তো আমরা আসলে খুবই ডিফিকাল্ট টাইমের মধ্যে পড়ে গেছি। যাই হোক,
Government has helped us by giving the 5,000 crore loan. এই লোনটা যদি সময় মতো না আসতো তাহলে আপনি you can imagine similar civil disturbances that you have seen in the United States last week. Exactly same situation would have happened in the city of Dhaka and Chittagong. যদি গভর্নমেন্ট এই টাকাটা না দিত। তো যাই হোক, we got that support. এই মাসেও গভর্নমেন্টের একটা সাপোর্ট পাবো। Also, you'll be happy to know that European Union, they have promised us 100 million euro, which this is for the layoff workers. তারপরে আমি আবার কানাডা চেম্বারের সাথে আছি। আমি ওই কানাডার যে হাই কমিশনার আছে তাকে রিকোয়েস্ট করেছি যে দেখো, তোমরা তো রোহিঙ্গাদেরকে অনেক টাকা দিচ্ছ, তো বাংলাদেশের যে এখন যে লেবার লে অফ হচ্ছে, ইট উইল বি অ্যানাদার ক্রাইসিস সিমিলার টু রোহিঙ্গা। প্লিজ তোমরাও আমাদেরকে 1 মাসের স্যালারি ব্যবস্থা করো। হাই কমিশন হ্যাজ টেকেন ইট সিরিয়াসলি। আমাদেরকে বলছে যে ঠিক আছে, তোমরা কানাডা চেম্বার থেকে আমাদেরকে একটা অফিসিয়ালি চিঠি দাও, উইল লুক ইনটু ইট। তো এটা একটা ডেভেলপমেন্ট আমরা করার চেষ্টা করছি। প্লাস আমাদেরকে আরো আপনার আইএফসির কাছে যেতে হবে, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যেতে হবে, তারপর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে যেতে হবে। আমাদের আগামী 6 মাস এনিহাও আমাদেরকে ফান্ড জেনারেট করতে হবে, কারণ এই গ্লোবাল যে প্রবলেমটা হচ্ছে এটা কিন্তু এত তাড়াতাড়ি যাবে না আনটিল এন্ড আনলেস দ্য ভ্যাকসিন ইজ আউট। আপনার হয়তো এখন খুলবে, আবার ওয়েভ, সেকেন্ড ওয়েভ আসবে, আবার থার্ড ওয়েভ আসবে, মানে ইট উইল জাস্ট কিপ অন গোয়িং এন্ড গোয়িং আনটিল দেয়ার ইজ আ ভ্যাকসিন। সো দিস ইজ দ্য রিয়ালিটি। তো এখন আমাদের যেটা করতে হবে ইজ উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট আওয়ার কস্ট স্ট্র্যাটেজি। আমাদেরকে কেয়ারফুল হতে হবে। বাইরেরা তো তাদের কস্ট কমিয়ে ফেলেছে অলরেডি। ওকে, আমি একটু রিকোয়েস্ট করবো ড্যানিয়েল ভাই এবং টিটু ভাই, আপনারা সাথে যদি একটু অ্যাড করতেন। তানভীর ভাই এবং রুবেল ভাই তাদের বিভিন্ন পার্সপেক্টিভে কথা বললো, আসলে একটা ওভারঅল একটা খুব সুন্দর আইডিয়া দিল। অ্যান্ড you two from the apparel section would be, I mean, can maybe add in a different perspective. We start with Titu bhai, then we come to Danial bhai. Titu bhai, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি, আপনাকে আনমিউট করা হয়েছে, Hello. আপনি কথা বলতে পারেন। জি, you have been unmuted, you can say. হ্যালো। জি, আপনি শুনতে পাচ্ছেন না? Maybe Daniel bhai, maybe you Sound can maybe Daniel bhai, you can maybe start. হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে এখন। Assalamualaikum. Thank you very much for having me here. This is an absolute honor to be sharing this platform with Rubel bhai, Tanvir bhai, and Titu bhai. Of course, Rubel bhai and Tanvir bhai, I'm very close with them. They're like they set the parameter for my generation to achieve, and it's a very high bar indeed. And Sumdany bhai, thank you very much for bringing us all together. This is, of course, a very important sector. You cannot stress enough exactly how much this industry contributes to the nation. Anything that you look at, whether it is local industries, we have over 4 million workers working in this industry, and women who have been empowered for decades. And this obviously, if you look at our social balances within our nation and compared with our neighboring nations, we have a much better platform for women and women entrepreneurs as well. So we cannot stress enough exactly how important this industry is. However, one point you have said that a lot of people from this industry are not very happy at this point of time. And it's understandable why, because it's a very globalized industry. I believe this is the most globalized industry there is in Bangladesh. There is in Bangladesh. Yeah, so if 100% of our markets are based in the Western world, as well as some of our neighboring countries are opening up their markets to us, but 100% of our markets are overseas, not in Bangladesh. So anything that happens overseas will affect us. If you look at supply chain as well, of course, we have a lot of industries developing in Bangladesh right now, but
directly or indirectly, we are dependent on global trade for our supply demands, and for this industry particularly. So we are the most globalized industry in Bangladesh. So anything that happens, if let's say we had unfortunately, let's say we have a war somewhere in the world, it would affect that particular nation, right, or that region. But this pandemic, this is something that has never happened before, at least not in our generation or in our lifetime. And this has far-reaching consequences on the economy, on the global trade, some of which we are still to find out. Only time can tell how long the reach is going to be. But it has already been predicted by financial experts around the world that it's going to be worse than the 2008 financial meltdown. So we really don't know what's going to happen in the future. The spending mentality, the retail confidence level in the US is at a record level low. That is very scary for this industry. So, but the good thing, if there is a silver lining, is that throughout all of these issues, we now have an opportunity to look into the fact that contingency plans are more important than expansion plans. So if there is a crisis and you have some companies who are better equipped to handle these crises, are at this point of time companies which have good contingency plans. And RMG, we don't have retained earnings, to be honest. As you very rightly said, what happened to 40 years or what happened to 30 years or what happened to the last 1 decade of some company that's operating? They've reinvested the money. This industry this industry constantly requires you to reinvest. Even in a company that is stable for the last 40 years, new compliance requirements, new rules, new set of investments are required every day. It's a regular process. Compliance, there's an inside joke that compliance is never really fully achieved. Nobody fully achieves compliance because the goalpost keeps on changing every day. So considering all of that, I think this industry and people in this industry will definitely look at this as a learning curve, and we would probably invest more in technology. We would probably invest more in our contingencies rather than expansionism. So that is what I believe will happen in the future. And as you said about Zara, yes, Zara is closing a few stores, but they're also opening new stores. They have a much better understanding of the market matrix. They're investing over $1 billion in their online sales platform, which has skyrocketed in the recent few months. So that's a positive thing to look at, and probably that will also affect us in the way we produce garments, in the way we plan our garments. We need to take into that account. We have to be very adaptable to those changes that's happening globally. ওকে, থ্যাংক ইউ ড্যানিয়েল ভাই, খুব ভালো লাগলো। টিটু ভাই, আপনি কি এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি একটু আপনাকে আনমিউট করি। জি টিটু ভাই, আপনি কিন্তু, জি আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি জি বলেন কথা এখন। জি যে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে সংযুক্ত করার জন্য। না, আমি আলোচনাগুলি শুনছিলাম। রুবেল ভাই, তানভীর ভাই খুব সুন্দরভাবে আর কি আমাদের ইন্ডাস্ট্রি এখন যে বর্তমান অবস্থা সেটাকে এক্সপ্লেইন করলো। আমরা খুবই একটা বাজে সময়ের মধ্যে যাচ্ছি, যেহেতু করোনা ভাইরাস সারা পৃথিবীতেই, এবং সেটার বাইরে আমরা না। এখন আমাদের যে সমস্যাগুলি হচ্ছে আর কি, যে অর্ডারগুলি আমাদের কমে গেছে, সেটা একটা সবচেয়ে বড় সমস্যা। যে আমাদের অর্ডারগুলি সামনের দিকে আমাদের যে ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটিগুলির কিন্তু আমরা ফিল আপ করতে পারতেছি না। তো এখন এইভাবে যদি চলতে থাকে সামনের দিকে, আমরা কিভাবে করে সার্ভাইভ করবো সামনের দিকে, এটা আসলেই একটা কঠিন সমস্যা। আরেকটা দিকে আমি একটু দৃষ্টি করতে চাই, যে আমাদের ইন্ডাস্ট্রির ইমেজটা নিয়ে আমরা কিন্তু একটা বড় ইমেজ সংকটের মধ্যে আছি। সেটা হলো যে ইন্ডাস্ট্রি নিয়ে অনেক ধরনের কথা বলে। আমাদের যে দুঃখটা আর কি, যে আমরা যে কত কষ্ট করে, কত পেইন নিয়ে এবং দিয়ে আমরা একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে সামনের দিকে রান করি, এবং আমাদের ওয়ার্কারদের জন্য আমাদের যে ফিলিংসগুলি বা আমরা আমাদের ওয়ার্কের নিয়ে যে চিন্তা করি, সেটা বাইরের মানুষরা এইভাবে করে আসলে কোনোভাবেই ফিল করতে পারে না। যার ফলে অনেক ধরনের কমেন্টস, অনেক ধরনের কথাবার্তা আমরা দেখি যে ফেস টেলিভিশনে টক আসে,
এইটা খুবই দুঃখজনক। কারণ আমরা এখানে যে ফ্যাক্টরিগুলি যে আজকে যারা উপস্থিত তারা সবাই কমপ্লায়েন্স ফ্যাক্টরি এবং আমাদের বাংলাদেশে খুবই নামকরা ফ্যাক্টরিগুলি। তো আমরা কিন্তু সবাই অনেকেই বলে যে আমরা ঠিকমতো তাদেরকে স্যালারি দিই না, অন টাইম স্যালারি দিই না। আমাদের কিন্তু সবকিছুই কমপ্লায়েন্সের আন্ডারে। আমাদেরকে 7 তারিখের মধ্যে স্যালারি দিতে হয়। আমাদের একটা স্যালারি স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচার অনুযায়ী গভর্নমেন্টের যে শ্রম আইন, সেই আইন অনুযায়ী যতগুলি গ্রেড আছে সেই গ্রেড অনুযায়ী আমরা আমাদের শ্রমিক থেকে স্যালারি দিয়ে থাকি। হ্যালো, শুধু স্যালারি না, স্যালারির বাইরেও কিন্তু আমরা শ্রমিকদের হ্যালো হ্যাঁ জি মন দিয়ে শুনছি ভাইয়া। হ্যাঁ, শোনা আপনার যাচ্ছে? নেটটা হয়তো একটু স্লো। জি জি আমি শুনছি, হ্যালো। আপনি বলেন। জি, আমরা আমাদের শ্রমিকদেরকে দিয়ে থাকি। কিন্তু আমরা মানে এখন একটা খুবই ক্রাইসিস মোমেন্টে আছি, যেটা দেখা যাচ্ছে যে এই সময়টা সহযোগিতা করার জন্য আমরা রিয়েলি থ্যাঙ্কফুল টু আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার যে আমাদেরকে একটা প্রণোদনা দিয়েছে এবং যেটার মাধ্যমে আসলে আমরা এই 3 মাস অলরেডি 2 মাস আমরা স্যালারি দিয়ে দিয়েছি। যার ফলে আসলে ইন্ডাস্ট্রির অন্য কেউ বুঝতেও পারে নাই যে কিভাবে করে আমরা তাদেরকে স্যালারি দিলাম। যদিও এটা আমাদেরকে 2% ইন্টারেস্টে পরে আমাদেরকে গেট ব্যাক করতে হবে। কিন্তু আপাতত এই করোনা টাইমে আমরা কিন্তু সুন্দরভাবে আমাদের ওয়ার্কারদের, আমাদের শ্রমিক ভাই বোনদেরকে সবাইকে আমরা স্যালারিটা দিয়ে দিলাম। তো আমার পয়েন্ট হলো যে এইটা যে কোনো কিছু হলেই এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সম্পর্কে, মালিকদের সম্পর্কে নেতিবাচক কথা, এটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা হুমকির কারণ হয়ে দাঁড়াবে। আজকে যে গার্মেন্টস সম্পর্কে কিছুই বুঝতেছে না, সে আমাদের শ্রমিক ভাই বোনদেরকে নিয়ে কথা বলতেছে এবং এটা কিন্তু আমরা আমাদের ইমেজ বলেন, সব দিক থেকে বলেন আমরা ক্ষতিগ্রস্ত হব এবং ক্ষতিগ্রস্ত হলে কিন্তু আমাদের মার্কেটটা কিন্তু আমাদের এখান থেকে চলে যাবে। চলে যেয়ে কিন্তু অন্য দেশ কিন্তু এটা উপকৃত হবে। আপনি দেখবেন যে আমরা যে ধারাবাহিকভাবে আমাদের যে গ্রোথ ছিল, আমাদের 14% গ্রোথ ছিল, 12% গ্রোথ ছিল, সেই গ্রোথ কিন্তু আমাদের এখন আর নাই। আমাদের কেন এই গ্রোথটা নাই? এই গ্রোথ কিন্তু চলে যাচ্ছে আজকে বলেন ভিয়েতনাম বলেন, কম্বোডিয়া বলেন, ইন্ডিয়া বলেন, সবাই কিন্তু নিয়ে নিচ্ছে। অনেকগুলি কারণেই কিন্তু তারা নিয়ে নিচ্ছে। আমরা এটা পারতেছি না। আমাদের তো একটা প্রেশার কমপ্লায়েন্স থেকে আসেই, অ্যাকর্ড থেকে ছিল, অ্যালায়েন্স থেকে ছিল যে আমাদেরকে সব ফুলফিল করতে হবে। আমরা কিন্তু সব ফুলফিল করেই কিন্তু ফাইট করতেছি। আমার রুবেল ভাই যেটা বললো যে প্রাইস, আপনি চিন্তা করতে পারবেন না। আমাদেরকে এখন এমনভাবে প্রাইস বায়ারের সঙ্গে। হ্যালো, ভাই একটু কত আমাদের কতটুকু নিতে হবে, মানে প্রফিট মার্জিন। এখন বায়াররা এত বেশি ক্যালকুলেটিভ, তাদের কাছে এখন সমস্ত ডাটা থাকে। নট অনলি দ্যাট, বায়ারদের আবার লোকাল অফিস থাকে, সেই লোকাল অফিসে আমাদেরই ভাই বোন যারা তারা কাজ করে, তারা আবার আরো সোর্স দেয় যে না আরো চিপে কিভাবে করা যায়। আচ্ছা, এই ফ্যাক্টরি এখন এরকম হচ্ছে, আমরা আরো কিছু ফ্যাক্টরি সোর্স করি, ওদের কাছ থেকে আরো বেটার প্রাইস নিই। এখন আমরা এমন একটা কম্পিটিশনের মধ্যে নিজেদেরকে ফেলে দিয়েছি যে এখান থেকে সার্ভাইভ করা আমাদের জন্য কঠিন দাঁড়াবে। সেই মুহূর্তে যদি আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি সম্পর্কে আজে বাজে বক্তব্য দেওয়া হয়, বলা হয় যে 40 বছর যাবত ইন্ডাস্ট্রি করতেছে, ইন্ডাস্ট্রির টাকা কোথায় যাচ্ছে, কেন স্যালারি দিতে পারতেছে না, 40 কোনো ইন্ডাস্ট্রি কি লস করবে না? আপনি দেখেন যে আমাদের প্রায় আমরা বিজিএমই মেম্বার, আমরা বিজিএমই এ প্রায় 7,000-এর বেশি গার্মেন্টস ছিলাম। এখন আপনি দেখেন যে আমরা এক্সপোর্ট করতেছি কত গার্মেন্টস, অনলি 1945টা গার্মেন্টস এখন এক্সপোর্ট করতেছে, বাকি গার্মেন্টস কিন্তু নাই। তার মানে কি, তারা অনেকেই চেষ্টা করছে, অনেকেই ফাইট করছে, তারা টিকতে পারে নাই, তারা কিন্তু মার্কেট থেকে চলে গেছে। 7,000 মোর দেন 7,000 গার্মেন্টসের মধ্যে অনলি 1935টা গার্মেন্টস এখন টিকে আছে। তাদের ইনভেস্টমেন্টটা কোথায় গেল? তাদের যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা যে শেষ করে অনেকে আমি একটা ছোট্ট ঘটনা বলি, সত্যি ঘটনা, যেটা আমার বড় ভাই, আমি ইন্ডাস্ট্রিতে আসছি 12 বছর। তো আমাদের ইন্ডাস্ট্রি এক বড় ভাই, ওনার মোবাইল ফ্যাক্টরি ছিল, ও খুবই ভালো কাজ করতেছিল, মিরপুরে ওনার ফ্যাক্টরিটা ছিল। ওনার কি হলো, পরপর দুইটা স্টক লট হয়ে গেল। দুইটা স্টক লট হওয়ার পরে উনি নিজে স্টক করলেন, স্টক করে উনি মারা গেলেন। আল্লাহ ওনাকে বেস্ট নসিব করুন, উনি মারা গেলেন। ওনার সমস্ত অ্যাসেট ছিল, ওনার যে বাসাটা পর্যন্ত ছিল
সেটাও মর্গেজ ছিল। উনি যখন ইন্ডাস্ট্রি চালাতেন, ওনার বাচ্চাটা একটা ইংলিশ মিডিয়ামে পড়তো, সেই লেখাপড়া বন্ধ হয়ে গেল, তাকে নর্মাল একটা বাংলা মিডিয়ামে দিল এবং তার বাসাও ছেড়ে দেওয়া, এবং পরবর্তীতে ওই বাচ্চা এবং ভাবি কত কান্না, মালিক যে ওভাবে শেষ হয়ে গেছে সেটা কেউ দেখে না। সেটা তো সব বিজনেসই স্বাভাবিক একটা প্রক্রিয়া। এইখানে তো কেউ বলতে পারবে না যে 40 বছরে আমাদেরকে একদম 100% সমস্ত 100% ফ্যাক্টরির প্রফিট করতে হবে। যখন আমাদের এই যে চলমান যে 2000 ফ্যাক্টরি যদি আমরা অ্যাপ্রক্স বলি, এইখানে যদি 10টা ফ্যাক্টরি বা 20টা ফ্যাক্টরি যদি স্যালারি দিতে না পারে, পুরো ইন্ডাস্ট্রি একটা বদনাম হয়ে যায়। কেন? এই গার্মেন্টস গুলিকে অন টাইম স্যালারি দিচ্ছে না। একটা ইন্ডাস্ট্রি 5% ফ্যাক্টরি অন টাইম স্যালারি নাই দিতে পারে, কারণ সে তখন তার মাল স্টক হতে পারে, তার সঠিক সময় শিপমেন্ট করতে না পারে, বায়ার তার মাল নাও নিতে পারে, বায়ারের প্রবলেম থাকতে পারে। আমাদের যে কি পরিমাণ ঝুঁকি, অনেক মাল্টিপল কারণ থাকতে যে পারে। কি পরিমাণ ঝুঁকি সেটা বলে শেষ করা যাবে না। বাট আমাদের গার্মেন্টসে আমরা ডিপেন্ড করি বায়ারের উপরে, আমরা ডিপেন্ড করি ব্যাংকের উপরে, আমরা ডিপেন্ড করি শ্রমিকদের উপরে, আমরা ডিপেন্ড করি গভর্নমেন্টের নীতি নির্ধারকের নীতির উপরে। অনেকগুলি ফ্যাক্টস আসলে আমাদের উপরে থাকে, যে কোনো একটা যদি মিস হয় তাহলে কিন্তু পুরা আমাদের যে সার্কেল, সেই টোটাল সার্কেলটা ব্রেক করে ফেলে। তো এই যে কথা যে কোথায় গেল টাকা, আপনারা যাদের টাকা চলে যে নিঃস্ব হয়ে গেছে তাদের সঙ্গে কথা বললেই আমার মনে হয় তারা বুঝতে পারবে যে কত লোক তাদের টাকা নিঃস্ব করে ফেলছে। অনেককেই চিনি আমি বলতে পারবো যে তারা এসে কোটি কোটি টাকা তারা ইন্ডাস্ট্রির পিছনে ইনভেস্ট করে এখন জিরো। অনেকেই আছে এখনো পর্যন্ত অনেক কোটি টাকা ইনভেস্ট করে যাচ্ছে, সামনের দিকে তারা ভালো কিছু করবে সেই আশায়। আর যাদের ভালো বায়ার আছে, যাদের বায়ারটা রেগুলার অর্ডার দিচ্ছে, যাদের টেন্ডেন্সি ভালো, যাদের কোনো ব্যাড ইন্টেনশন নাই, সেই ফ্যাক্টরিগুলি আলহামদুলিল্লাহ ভালো করতেছে। কারণ তারা বায়ার এবং ফ্যাক্টরির মধ্যে যখন একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, তখন হয় কি বায়ার ফিল করে ফ্যাক্টরিকে, ফ্যাক্টরিও ফিল করে বায়ার। টিটু ভাই, আমি একটু ইন্টারফেয়ার করি। আপনি ভালো বায়ার তো এখন কেউই থাকতে পারবে না, কারণ যেখানে তাদের গার্মেন্টস বিক্রি হয় ওই সবগুলো তো সব দে ওয়ার অল ক্লোজড। আর এখন যখন খুলছে কিন্তু কাস্টমার তো নেই। Some of our buyers are saying sale is zero. Can you imagine? কারণ মানুষ এখন আপনি কিনছে বাজার, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, এগুলা কিনছে, সে কাপড় কিনছে না। আমি লাস্ট 3 মাসে কিনেছি বাসার জন্য, এবং আগামী 6 মাসও কিনবে না। এই ট্রেন্ডটা, এই আপনার এই যেটা আমি বলছিলাম আপনাকে, অলরেডি 2019 25% of total buyers were in distress position. ম্যাকিনজি রিপোর্টে বলছে যে আগামী 3 মাস যদি তাদের সব বন্ধ থাকে তাহলে 85% রিটেলার উইল বি ডিস্ট্রেস। 25% ছিল প্রি কোভিড-19, আর এই 3 মাসে 85% রিটেলার ডিস্ট্রেস হয়ে গেছে। এবং নেক্সট 6 মান্থসে অনেক রিটেলার, যারা এই যে যারা বলেন, H&M বলেন, দে উইল কাট স্টোরস লাইক এনিথিং। অলরেডি গত পরশুদিন নিউজ আসছে যে যারা ইজ ক্লোজিং ডাউন 1200 স্টোরস। আনবিলিভেবল নিউজ। এরকম আরো অনেক নিউজ আসবে। The whole retail sector is going through an earthquake which will totally change the landscape of the retail as we know it. আমি একটা কথা একটু বলি, যেহেতু আমি একজন ট্রেনার, বিভিন্ন ট্রেনিং এ আমি গিয়ে দেখি যে হাই অ্যাচিভাররা একটু ডিপ্রেসড ফিল করে, হ্যাঁ, বিকজ হাই অ্যাচিভাররা অনেক অ্যাচিভ করেও মনে করে কিছু করলাম না, ওদের পিছনে সবাই লেগে থাকে, হ্যাঁ, সবাই লেগ পুলিং করে, ব্যাক স্ট্যাবিং করে, আনডিজার্ভিং লোকজন প্রমোশন পায়। সো আমি অলওয়েজ ওদের সবাইকে একটা কথা মনে করি, যেটা আমি আপনাদেরকেও এখন বলছি, ওটা হচ্ছে মানুষ ইটা মারে কোন গাছে, যে গাছ ফল দেয়, তাই না? মানে একটা ক্যাকটাসে গিয়ে তো কেউ ইটা মারবে না। যে গাছে দেখা যাচ্ছে অনেক ফলে ভরা, ফুলে ভরা, ওইখানে ইটা মারে,
ওই ফল ওই গাছটাকে কষ্ট দেয়। সো যেহেতু RMG 85% কন্ট্রিবিউট করছে, যেহেতু RMG তে হ্যাঁ 2 কোটি লোক ইনভলভড ডিরেক্টলি ইনডিরেক্টলি ব্যাংক ট্যাঙ্ক সব মিলে, হ্যাঁ, তো RMG কে নিয়ে তো বেশি কথা হবেই। এবং এত বড় একটা ইন্ডাস্ট্রি, এবং যেহেতু এখানে ডিরেক্টলি ইনডিরেক্টলি এবং হয়তো মানে মোর ইনডিরেক্টলি 2 কোটি লোক ইনভলভ, তার মানে এটার মধ্যে যদি 10% লোকও এগেইনস্টে কথা বলে, so you are talking about 20 lakh people talking against the sector. তো এই কারণেই এই সেক্টর নিয়ে অনেক বেশি কথা বলা যায়, রুমার শোনা যায়, এবং যারা কিছু বুঝে না যে হাউ ডিফিকাল্ট ইট ইজ টু রান ইট, এবং আপনাদের একজনের কোম্পানির নাম হচ্ছে ফিনেস, তাই না? এবং এই ড্যানিয়েল ভাইতে, তো এই ফিনেসটা যে কত প্রয়োজন এই ইন্ডাস্ট্রিতে, এটা হয়তো অনেকেই টের পায় না। আমি একটু তানভীর ভাইকে রিকোয়েস্ট করবো টু অ্যাড a few things. আমরা তো অনেকগুলা প্রবলেমের কথা বললাম তানভীর ভাই, এখানে সবাই মিলে আমরা বুঝতে পারছি প্রবলেমগুলোর কথা, অর্ডার গেটিং ক্যান্সেলড, ওয়ার্কিং ক্যাপিটাল ক্রাইসিস, হ্যাঁ, stores are shutting down, so orders are not coming. Many people all across are trying to take advantage of the situation. কিছু বললেই বলে ভাই করোনার দোষ। গভর্নমেন্টের প্রণোদনার কথা আমরা বলেছি, স্টিমুলাস প্যাকেজে 72,500 এর মধ্যে 5,000 crore টাকা প্রথমে RMG কে গ্র্যান্ট করা, এবং মানে we are all know this, but what do you think is the future? মানে এত প্রবলেমের মধ্যে দিয়ে কি আসলে কোনো সিলভার লাইনিং কি আদৌ দেখা যায় নাকি? হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে, যাতে আমি লাস্ট একটা অ্যাড করি, হাবিব ভাই, টিটু ভাই, আপনার মোবাইলে একটু ইস্যু হচ্ছে আমার মনে হয়। যদি আপনি ডিভাইসটা চেঞ্জ করেন, হ্যাঁ, এটা বারবার আপনাকে কিক আউট করে ফেলতেছে, এবং সাউন্ড হচ্ছে একটা। আমার মনে হয় অন্য কোনো ডিভাইস, মোস্ট প্রেফারেবলি একটা ল্যাপটপ ইজ অলওয়েজ বেটার। ল্যাপটপ যে যদি ওই একই লিঙ্ক ক্লিক করে আপনি চেষ্টা করে দেখেন, কারণ এটা বারবার একটু প্রবলেম দিচ্ছে। তো তানভীর ভাই, আমি মানে লাস্ট যেটা বলার চেষ্টা করছিলাম ওটা হচ্ছে, আমরা যেমন দেখছি যে প্যান্ডেমিকের মধ্যে অনেক লার্নিং, অনেক ইন্ডাস্ট্রি হচ্ছে ট্রান্সফর্ম করছে, টেলিমেডিসিন রাইজ, ই কমার্স রাইজ, সব ডিজিটাল যা যা আছে, ডিজিটেক, এডুটেক, অ্যাগ্রিটেক, হেলথ টেক, সব টেক কোম্পানিগুলো রাইজ। বাট আমরা তো ফ্যাক্টরি, আমরা তো 5,000 মানুষের, 10,000 মানুষের, 20,000 মানুষের ফ্যাক্টরি বা মাল্টিপল ফ্যাক্টরিজ। আমাদের এখানে কিভাবে সোশ্যাল ডিস্টেন্সিং, আমরা কিভাবে টেকনোলজিতে ট্রান্সফর্ম হয়ে যাব? হ্যাঁ, অনলাইনে ক্লাস নিয়ে নিলাম, ধরেন আমি কর্পোরেট ট্রেনার, বাট ফ্যাক্টরি তো আমি অনলাইনে কাপড় বানিয়ে ফেলতে পারবো না। সো ওই সবকিছু মিলেই আমি যেটা জানতে চাচ্ছি ওটা হলো যে, do we have anything positive coming out of this pandemic, which I feel there's none in RMG, but you can be a better judge of that. প্লাস এটা কি আমাদেরকে রিথিঙ্ক করাচ্ছে নাকি যে about the way we should do business, or of not putting all our eggs on the same basket, or remodeling, or using more technology, I don't know. তানভীর ভাইয়ের আমার মনে হয় ইন্টারনেটে প্রবলেম হয়েছে। তো আমার এই প্রশ্নটা আমি জানি না, ড্যানিয়েল ভাই, মেবি ইউ ক্যান অ্যাড ফার্স্ট, and then maybe Rubel bhai, and then maybe I can. Right. Okay, so should I go? I think Tanvir bhai is also here. I think he's leaving. I think Tanvir bhai should go first, then I'll add to that. জি ভাই, আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? জি, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আমি আর কি, আমরা তো অনেক মানে প্রবলেমস গুলো নিয়ে কথা বললাম, এবং অবশ্যই এটা বাস্তবতা। এই প্যান্ডেমিকের কারণে আসলে আমাদের বিজনেস, আজকে একটু ফ্রাইডে নাইট বলেই হয়তো নেটটা একটু বেশি প্রবলেম করছে। আই থিঙ্ক তানভীর ভাই ইজ এগেইন। তানভীর ভাই কি শুনতে পাচ্ছেন? জি জি। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি। জি হ্যাঁ, তানভীর ভাই, আপনি মনে হয় নেটটা কোনো একটা কারণে হয়তো একটু স্লো হয়েছে, বাট আমরা শুনতে পাচ্ছি, আপনি কথা বলেন। জি, ওয়েল, প্যান্ডেমিকের কারণে আসলে আমাদের তো বিজনেসটি দুই দিক থেকেই এফেক্টেড হয়েছে। আমাদের কাস্টমার এন্ডেও উই হ্যাড আ ভেরি স্লো সেল,
আর আমাদের এন্ডেও এই ধরেন প্যান্ডামিকের কারণে আমাদের প্রোডাকশন পজিটিভ যদি বলেন, well it actually kind of prepared us for the worst because আমাদের বিজনেসের এর থেকে জি একটু নেটটা মনে হয় ভাইয়ার প্রবলেম হচ্ছে, আই থিঙ্ক প্রবলেম হচ্ছে। আসলে এমন না যে মানে জোর করে পজিটিভ কিছু বলতে হবে, কারণ আমি দেখছি যে আসলে পজিটিভ কি হলো, আমাদের ইন্ডাস্ট্রিতে মানে ভয়ঙ্করভাবে হিট খেলো। বাট আমি বলতে চাচ্ছি, আমি জানতে চাচ্ছি যে হোয়াট ইজ দ্য ফিউচার অ্যাবাউট ইট, যে ফিউচারে আমরা আসলে কি করতে পারি না করতে পারি, ওইটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। জি কন্টিনিউ করেন ড্যানিয়েল ভাই, মেবি ইউ ক্যান স্টার্ট। থ্যাংক ইউ সামদানি ভাই। যে জিনিসটা বলছিলেন যে আমরা এটার থেকে হোয়াট ইজ দ্য সিলভার লাইনিং, if I didn't get your question wrong, the silver lining as I see it, আমাদের টেকনোলজিতে এখন অনেক ইনভেস্ট করতে হবে, এবং কিছু টেকনোলজি কিন্তু অলরেডি আমরা স্টার্ট করেছি বিফোর দ্য প্যান্ডেমিক ইটসেলফ। অ্যান্ড ইন্টারেস্টিংলি আমি তানভীর ভাইয়ের সাথে earlier I was talking to Tanvir bhai that what are the major technological adaptability that we need to look in. And interestingly যদি আমরা তিনটা পয়েন্ট দেখি, একটা হচ্ছে যে প্রোডাক্ট ডেভেলপমেন্টটা হচ্ছে, এটা কিন্তু আমাদের এক্সিস্টিং আমাদের কাছে টেকনোলজি আছে ইন দ্য ফর্ম অফ 3D মডেলিং, 3D স্যাম্পলিং। এই জিনিসটাকে আমরা ইন্ডাস্ট্রি ওয়াইড হয়তোবা অ্যাডাপ্ট এখনো করিনি, বাট আমি আশা করি দ্যাট আমাদের ওভারঅল ইন্ডাস্ট্রিটাকে অ্যাডাপ্ট করতে হবে ইনফ্যাক্ট। কারণ আই থিঙ্ক গ্লোবালি মানুষ এখন ট্রাভেল করতে একটু ভয় পাচ্ছে, এবং till we get a vaccination it will not change, and even after vaccination there is no surety that people would want to travel as much as they did before. So 3D modeling, definitely product development এর জন্য 3D modeling, 3D sampling করাটা আমাদের জন্য it is a need of the hour. I think a lot of factories have already done so. We have started doing it. যারা করেনি তারাও এখন করবে, এবং এটা শুরুটা করতে হবে. It is now a necessity. So this is a important technological যেটা আমাদের ইউজ করতে হবে। সেকেন্ড যেটা তানভীর ভাইয়ের সাথে আমার আবার কথা হচ্ছিল যে হাই এফিশিয়েন্ট মেশিনারি। আমরা এখনো কিন্তু অনেক ফ্যাক্টরি আছে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা এখনো পুরোনো মেশিন ইউজ করছে বা রেগুলার মেশিন ইউজ করছে। এই জায়গায় হয়তোবা আমাদের অনেক হাই এফিশিয়েন্ট মেশিনারি ইউজ করার বিষয়টা আমাদের দেখতে হবে আরো ভালো করে। এবং এই জায়গায় আমার মনে হয় একটা জিনিস আমাদের খুব কেয়ারফুল হতে হবে, বা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছিলেন কিছুদিন আগে যে লাইট ইঞ্জিনিয়ারিং এ আমাদেরকে ঢুকতে হবে এবং চিন্তা করতে হবে, ইনভেস্ট করতে হবে। আমরা বিভিন্ন ফ্যাক্টরি চায়নাতে দেখি তারা ইন হাউস কিছু অক্সিলারি নিজেরা ডেভেলপ করে along with their IE, along with their engineering team, এবং সেটা দিয়ে দেখা যায় ধরেন একটা পকেট। এটা যেরকম তানভীর ভাইয়ের ফ্যাক্টরিতে I've been privileged to visit his factory, এবং ওনারা যে পকেট অ্যাটাচটা করে একটা ওয়ার্কার কিন্তু ঘন্টায় 250, 300, 350 পকেট অ্যাটাচ করতে পারছে। যে কেমনে পারছে? ভিবি ম্যাগ মেশিন বা বিভিন্ন এই জাতীয় মেশিন ওনারা ইউজ করে। আমাদের যদি লাইট ইঞ্জিনিয়ারিং থাকতো, সবাই তো আর ভিবি ম্যাক ইউজ করতে পারবে না, সবার ওই ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি নেই আপনার $30,000 $36,000 দিয়ে এক একটা মেশিন আনা। সো এই জায়গায় যদি লাইট ইঞ্জিনিয়ারিং থাকতো, এবং গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট আমাদের দেশের মানুষ কিন্তু এক্সট্রিমলি ইনোভেটিভ ইন দেয়ার থিঙ্কিং, এবং দে ট্রাই টু উই অলওয়েজ ট্রাই টু ইনোভেট থিংস। আমরাও কিন্তু যারা লাইট ইঞ্জিনিয়ারিং ইউটিলাইজ করে আইর সাথে কোঅর্ডিনেট করে আমরাও কিন্তু এই ধরনের অক্সিলারি ইন হাউস বানাইতে পারি, এবং এটা বানাইতে হবে। আমাদেরকে এফিশিয়েন্ট হইতে হবে। We cannot argue that the prices need to go up. Prices will not go up. This is a wishful thinking. The reality of the matter is ব্যবসা এখন কমবে। আগামী আমাদের ডিস্টেন্ট ফিউচার বা রিলেটিভলি ক্লোজার ফিউচারে ব্যবসা কমবে, এটাই স্বাভাবিক, এটাই রিয়ালিটি। এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এবং উইথ দ্য বিজনেস গোয়িং down, the volumes going down, at the same time the prices will go down as well. Fast fashion is about to enter
into a more dynamic phase, and we need to adapt to that. And the best way to adapt is by increasing our efficiency. So as I was saying again, these points I was discussing with Tanvir bhai earlier, and Tanvir bhai will of course explain much more in details, but the reality is আমাদের he's here. ভাইয়া আপনি যদি তানভীর ভাই আপনার নেটটা এখন মনে হয় ঠিক হয়েছে, আই ক্যান সি ইট, এখন ঠিক হয়েছে। আমি আপনাকে একটু স্ক্রিনের উপরের দিকে নেওয়ার চেষ্টা করছি। জি তানভীর ভাই, আপনি যদি এখন একটু আমাদের সাথে একটু অ্যাড করতেন। আমি আসলে এখান থেকে হয়তো একটু মিসকমিউনিকেশন হয়েছে, যে আমি মানে ওইটা জানতে চাচ্ছি না যে এখানে থেকে ভালো কি হতো। আসলে ভালো কিছুই হওয়ার কথা না, তবে ফিউচারটা কি বা আমাদের রিয়েলাইজেশনটা কি, ওই লাইনে হচ্ছে আমার প্রশ্নটা। মানে এই প্যান্ডেমিক অ্যাকচুয়ালি প্রিপেয়ার আস ফর দ্য ওয়ার্স্ট, মানে এর থেকে খারাপ I don't think we'll ever face in terms of business. Off to you, Tanvir bhai. জি, ওয়েল আমি যেটা বলছিলাম আসলে আমাদের ভালো কিছু নাই, যেটা হবে যে আসলে দ্য বিজনেস প্রসেস উইল চেঞ্জ, দ্য বিজনেস মডেল উইল চেঞ্জ। যেসব কাস্টমাররা আগে হয়তো লং টার্ম কমিটমেন্ট করতো, ক্যাপাসিটি বুকিং করতো, বা একটা সার্টেন পার্সেন্টেজ অফ ক্যাপাসিটি ওয়ার ইনশোর্ড বাই দ্য কাস্টমার, এই জায়গাটাতে আমার মনে হয় যে একটু আনসার্টেনলি থাকবে, বিকজ দ্য কাস্টমার্স ডোন্ট নো how their sale will be in next 3 to 4 months. আমি যদি short term future এর কথা বলি, মানে within the next 6 to 7 months there will be complete chaos, যেটা আমাদের এক্সিস্টিং আমরা লাস্ট 3 মাসে ফেস করেছি, সেটা যখন আমাদের কাস্টমাররা রিটেল সবগুলো খোলা শুরু করবে, তখন যেটি হবে যে আমাদের we can get order request for very short time, short lead time এর মধ্যে, আর at the same time some of the customers যেটি রুবেল ভাই বললেন যে যেটি কিছু কাস্টমার্স হয়তো ব্যাংক্রাপ্ট হয়ে যাবে, we will not hear from them anymore. But nevertheless long term এ যেটি হবে, আমাদের নিজেদেরকে আসলে প্রিপেয়ার করতে হবে, আমাদেরকে মোর এজাইল হতে হবে, আমাদেরকে মোর আই উড সে প্রিপেয়ার্ড হতে হবে টু ডু short lead time, to be more agile in terms of product development. একটা জায়গাতে আমি যেটি বলবো, আমাদের আরএমজি সেক্টর লোকাল কোম্পানিজ গুলো যেটিতে এখনো আমরা পিছিয়ে আছি, সেটি হচ্ছে প্রসেস ইনোভেশন। প্রসেস ইনোভেশন শুধুমাত্র আমাদের প্রোডাকশনে না, প্রসেস ইনোভেশন আমাদের বেসিক্যালি ডে টু ডে বিজনেস অ্যাক্টিভিটিসেও। Because if you look at multinational companies, ওরা কিন্তু they have different production facilities around the world, but then they operate at a single platform in terms of business process automation বা business process innovation. So ওই বিজনেস প্রসেসের জায়গাটাতে কিন্তু সবাই ওই একটা প্ল্যাটফর্মেই সবগুলো ইউনিট কাজ করে। সো আমাদের আসলে যেটি করতে হবে এখন, আমাদের ওই জায়গাটাতে আমি মনে করি যে আমাদের শিখতে হবে, এবং আমাদের যারা টিম মেম্বার্সরা আছেন তাদেরকেও আমাদের আরো ট্রেন করতে হবে, that how we can be more agile in terms of business process innovation, at the same time how we can operate locally but at a global level, in a global style, যেখানে we will be able to operate systems, we will be able to operate multiple applications. It can be order management application, it can be let's say design application, it can be capacity allocation application. So এই জায়গাটাতে আমাদের যে কোর কাস্টমার্স গুলো আছে তাদের সাথে আমাদের ক্লোজলি কাজ করতে হবে, that we have to be at the same level, so that এর মধ্যে কিন্তু আর ট্রাভেলিং হচ্ছে না। সো উইদিন দ্য নেক্সট 1 to 2 years টাইম there will be no traveling, রাইট? সো আমাদের বিজনেসের একটি বড় জায়গা কিন্তু হচ্ছে ডিজাইনাররা ট্রাভেল করে বাংলাদেশে আসে, বায়ার্সরা বাংলাদেশে আসে, আমরা আবার যাই প্রেজেন্টেশন দিতে। সো ওই জায়গাগুলোতে কিন্তু we will be facing a lot of not facing, we will be going through a lot of transformation. এখন যেই কোম্পানিজ গুলো এই ট্রান্সফরমেশন গুলো তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারবে,
তারাই কিন্তু ইভেন্চুয়ালি ভালো করবে, বিকজ দ্য কাস্টমার্স উইল নট বি এবল টু ট্রাভেল অ্যান্ড উই উইল অলসো নট বি এবল টু ট্রাভেল। সো আমাদের শুধুমাত্র 3D ডিজাইন না, আমি বলবো যে আপনার প্রোডাকশন ম্যানেজমেন্ট, দেয়ার আর মেনি টুলস, তারপর ক্যাপাসিটি বুকিং, দেয়ার মেনি অ্যাপ্লিকেশনস, স্যাম্পলিং ম্যানেজমেন্ট। সো এই জায়গাগুলোতে আমি মনে করি যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে জায়গাটি, ডিজিটাল ট্রান্সফরমেশনের যে জায়গাটি, এই জায়গাটিতে আমাদের আরো বেশি আহ, তাড়াতাড়ি আমাদের অ্যাডপ্ট করতে হবে এই টেকনোলজিগুলো, এবং আমাদের টিম মেম্বার্সদেরকে আমাদেরকে ট্রেন করতে হবে তারা যেন তাড়াতাড়ি এই টেকনোলজিগুলো অ্যাডপ্ট করে এই বিজনেস প্রসেস ট্রান্সফরমেশনের জায়গাটিতে আমরা গ্লোবাল লেভেলে যেন কাজ করতে পারি। আমি মনে করি যে দিস উইল প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল of how whether we will be successful or not in future. And when I say future, it's not 5 years from now, it's probably a year from now. থ্যাংক ইউ সো মাচ। আমি একটু তানভীর ভাই একটু আপনাকে একটা কমেন্ট পড়ে শোনাচ্ছি। তন্ময় ঘোষ বলছে, ডাইভার্সিফিকেশন অফ প্রোডাক্টস, নিউ ইনোভেশন, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, productivity improvement, waste reduction in production, retention of talents, and continuous learning and development are the keys to develop our RMG sector in a sustainable way. So I found this comment to be very comprehensive. Absolutely. এবং thank you for adding continuous learning and development. Because and for continuous learning and development, you should only hire Don Sumdany. I'm just joking. এখানে একটা প্রশ্ন এসেছে, এখানে একটা কমেন্ট এসেছে যেটা পড়তেই হবে, হ্যাঁ, বিকজ যে কমেন্ট করেছে তার কমেন্ট না পড়লেই নয়। আমার প্রিয় বড় ভাই শরীফ জাহির, as you know, Ananta Group is one of the largest RMG conglomerates in the country, and Sharif Zahir is a man of steel. এবং উনি কোম্পানি যখন টেক ওভার করে অনেক অল্প বয়সে, এবং উনি কোথায় নিয়ে আসছে কোম্পানি থেকে আজকে। তো যাই হোক, তো শরীফ জাহির বলছে, ওয়েল উই শুড লার্ন টু রিনেগোশিয়েট উইথ আওয়ার কাস্টমার্স, read buyers purchase agreements, push on LC, rank customers by the behavior during the pandemic, retool ourselves for online business, stop endless expansion in the same product base, etc. There will be major consolidation in supply base, unfortunately. Wonderful. I think, thank you, Sharif Bhai, এবং মানে thank you for watching the show. Comments on what Sharif Bhai said. Maybe Rubel Bhai, you can add something. জি, থ্যাংক ইউ। শরীফ আমার অনেক আগে খুবই ক্লোজ ফ্রেন্ড। আই ফাইন্ড হিম টু বি ভেরি ইন্টেলিজেন্ট পারসন। কেউ একজন কথা বললো, হি আন্ডারস্ট্যান্ডস 2-3 steps ahead of what I am understanding. So he's a very smart, talented guy. So what he's saying is আমার পার্সোনালি শরীফ জাহির, জি সরি আমি একটু ইন্টারফেয়ার করলাম। আমার পার্সোনালি শরীফ জাহির ফ্যান আমি, এই কারণ কি ওনার গ্রিট, মানে উনি মানে অনেকে মনে করে সিলভার স্পুন এটা সেটা, বাট উনি যে লেভেলে হার্ড ওয়ার্ক করে, এটা আপনাদের সবার মধ্যেই আছে, তানভীর ভাইয়ের মধ্যে আমার নিজের চোখেই দেখা আর কি। বাট মানে শরীফ জাহিরটাও আমি দেখেছি যে হ্যাঁ, মানে ঝড় বৃষ্টি গ্রীষ্ম বর্ষা যাই হোক, উনি অফিস যায়, অন টাইম অফিস যায়। আর এখন তো অনেক দূরে অফিস ওনার বাসা থেকে, তো ওনার অন্য লেভেলের হার্ড ওয়ার্কিং এবং গ্রিট। হ্যাঁ, এর জন্য ওনাকে আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। সরি, প্লিজ আপনি কন্টিনিউ করুন। থ্যাংক ইউ। তো শরীফ যেটা বলছে ইজ এক্স্যাক্টলি কারেক্ট। আমরা যখন নেগোসিয়েট করি, আমাদেরকে আরো ইন্টেলিজেন্টলি নেগোসিয়েট করতে হবে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে চাচ্ছি। আমি যখন 20 years ব্যাক, আমি যখন আই স্টার্টেড দ্য বিজনেস, আমিও সেকেন্ড জেনারেশন, আমার আব্বার থেকে আমি ব্যবসা শিখি। তো উনি আমাকে সিঙ্গাপুরে গ্যাপের অফিসে পাঠিয়েছিল। তো গ্যাপের অফিসে যাওয়ার সময় উনি আমাকে সিএম বলে দিয়েছে যে তুমি $48 পার ডজন সিএম ধরবা, এটা যদি তুমি ধরো তাহলে আমার পার পিসে তোমার $3 প্রফিট থাকবে। তো গ্যাপে অফিসে যাওয়ার পরে আমার সাথে একজন জিএম ছিল। তো গ্যাপের তখন সিঙ্গাপুরে অফিস, বাংলাদেশে তাদের কোনো অফিস নেই।
তো সিঙ্গাপুরে আমি বসলাম পাশের রুমে, আপনার শ্রীলঙ্কান, তার পাশের রুমে ইন্ডিয়ান, পাকিস্তানি, চাইনিজ সাপ্লায়াররা সবাই বসে আছে। তো মার্চেন্ডাইজার কস্টিং করে নিয়ে গেল, প্রচুর অর্ডার। তো আমি আমার বাবা যেভাবে বলে দিল আমি সেভাবে প্রাইস দিলাম। তো পরে সে আরেকটা রুমে গেল, এভাবে চেক করে 2 ঘন্টা পরে সে আমার কাছে আসলো, এসে বললো যে আর ইউ শিওর ইউর প্রাইস ইজ কারেক্ট? আমি বলছি ওয়াই ইউ আর আস্কিং মি দিস কোয়েশ্চেন, অফকোর্স ইটস কারেক্ট। উনি বলতেছে নো ইউ চেক উইথ ফাদার এগেন। তখন আমি আব্বুকে ফোন করলাম, আমি বললাম যে এটা তো আমার ফার্স্ট মিটিং, আমার মনে ভুল হয়ে যাচ্ছে, আমি তো তুমি যেভাবে বলছিলা $45 পার ডজন, আমি সেভাবেই তো কস্টিং করলাম, সিএম দিলাম, কিন্তু সে তো বলতেছে প্রাইস কম, তো এখন কি প্রাইস বাড়াবো? আব্বু বলে আরে বোকা, তাড়াতাড়ি প্রাইস বাড়াও, এই সুযোগ কোথায় পাবা? তো তখন আমি সিএম করে দিলাম $60 পার ডজন, $45 থেকে $60 পার ডজন করে দিলাম সিএম। এবং আমি ওই এক মিটিং এ প্রথম অর্ডার আমার লাইফে 6 লক্ষ পিস আমি অর্ডার পেলাম। এক পিসে আমরা প্রফিট করলাম $5। আর এখন এই স্টোরিটা কেন বলছি আমি, এখন কিভাবে সিচুয়েশন রিভার্স করছে এটা জানেন? এই গ্যাপের অফিস আর সিঙ্গাপুরে নাই, এই গ্যাপের অফিস এখন ঢাকায়। গ্যাপে শুধু আই এম নট দ্য অনলি বাংলাদেশি সাপ্লায়ার নাও, গ্যাপের অফিসে এখন 50 জন বাংলাদেশি সাপ্লায়ার আছে। আমি যদি $5 বললি, আরেকজন বলে $4 আসি, আরেকজন বলে $4.5, আরেকজন বলে $4, আরেকজন বলে $3.5, আরেকজন বলে $3, যে $3 বলছে ওকে দিয়ে দে। তো এইরকম আপনি কাট থ্রোট কম্পিটিশনে আমরা কিভাবে প্রাইস মেনটেন করতে পারবো? The playing has totally changed. আমি যখন স্টার্ট করলাম তখন বাংলাদেশ গভর্নমেন্ট 25% ক্যাশ ইনসেন্টিভ দিত। আপনার ডলার ডিভ্যালুয়েশন টাকার এগেইনস্ট এভাবে হতো। হ্যাঁ, আপনার আজকে যখন আমি এলসি খুলছি, আমি তখনকার কথা বলছি, বাইরে চলে আসছে, যখন এক্সপোর্ট করব 65 টাকা, 5 টাকা অলরেডি আমার প্রফিট হয়ে গেছে জাস্ট কারেন্সি ডিভ্যালুয়েশনে। আর এখন তো গত 5 বছর ধরে কারেন্সি আপনার স্টেবল ওই অবস্থায় আছে, যেখানে ইন্ডিয়া পাকিস্তান কোথায় ডিভ্যালু করে কোথায় নিয়ে গেছে। বাংলাদেশের চেয়ে নিচে ছিল, এখন 120 টাকা না 30 টাকা আপনার পাকিস্তানি রুপি। আর ইন্ডিয়ান তো বাংলাদেশের চেয়ে এখন সেম এট পার বাংলাদেশ। তো তারা কম্পিটিটিভ হবে না তো কে হবে? আমরা তো উই হ্যাভ লস্ট দ্য কম্পিটিশন অলরেডি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের একটা ক্যাশ ইনসেন্টিভ ছিল, 25% ক্যাশ ইনসেন্টিভ ছিল যদি লোকাল সুতা ইউজ করে আমরা এক্সপোর্ট করি। তো এখন ডিউ টু দিস ক্রাইসিস আমি মনে করি ওই ধরনের ইনসেন্টিভটা গভর্নমেন্ট আবার এটাকে স্টার্ট করার প্রয়োজন। এখন এই ইনসেন্টিভটা মাত্র 3.5% হয়ে গেছে। তো 3.5% এটাতে আসলে দেওয়া না দেওয়া অলমোস্ট সেম, আবার কারণ এটার উপরে আবার ট্যাক্স কাটে, তারা ব্যাংকিং সার্ভিস চার্জ কাটে, দেখা যায় 2%ও থাকে না। তো যদি সত্যি গভর্নমেন্ট যদি দিতে চায় এটাকে 10% করে দাও নেক্সট 6 মান্থসের জন্য, তাহলে আমরা ধরেন এখান থেকে, এখন তো ধরেন আমাদের মেইন জার্নিটা হচ্ছে এখন টিকে থাকার। আপনার ওই যে অনেক বড় বড় স্কলাররা বলেছে যে 2020 ইজ দ্য ইয়ার অফ সার্ভাইভাল। আপনি টিকে থাকতে হবে, এনিহাউ টিকে থাকতে হবে। যদি টিকে যান, then 2021, if there is no COVID-19, you will go up like a rocket, because the market will come back. আর ওয়েস্টার্ন যারা কনজিউমার, তাদের ক্লোজেটে যত কাপড় ছিল সব ফেলে দিবে, কারণ দে আর স্কেয়ার্ড দ্যাট এই কাপড়ের মধ্যে কি ভাইরাস রয়ে গেছে কিনা। তো they will just throw everything away, burn it, and হিউজ অর্ডার আসবে, বাট we have to survive next 6 months. এই নেক্সট 6 months এই গার্মেন্টস সেক্টরটাকে টিকে রাখতে হবে। টিকে রাখতে পারলে আমরা আবার দেশের জন্য অনেক কিছু করতে পারবো, অনেক কন্ট্রিবিউশন করতে পারবো। থ্যাংক ইউ। টিটু ভাই যদি সাথে কিছু অ্যাড করতেন, মানে আমি জানতে চাচ্ছি ফিউচার। টিটু ভাই শোনা যাচ্ছে না? টিটু ভাই শুনতে পাচ্ছেন? না, যেটা হ্যাঁ, মানে যেটা হ্যাঁ জি, আমরা শুনতে পাচ্ছি। জি,
আমি শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। ঠিক আছে, হ্যালো, শোনা যাচ্ছে? জি, আমি শুনতে পাচ্ছি। হ্যালো, আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার থেকে যে জি, যেটা সাম যেটা বললো রুবেল about the future. ভাই, আমি আমি সম্পূর্ণ একমত। আমাদেরকে এখন নেক্সট 6 মাস আমাদেরকে টিকে থাকতে হবে। এখন এই টিকে থাকার জন্য হ্যাঁ, আসলে থ্যাংক ইউ। আমি রুবেল ভাইয়ের সাথে একমত যে আমাদেরকে নেক্সট 6 মাস 7 মাস আমাদেরকে টিকে থাকতে হবে। এখন টিকে থাকার জন্য আমাদেরকে হ্যাঁ অবভিয়াসলি আমাদেরকে এফিসিয়েন্সি যেটা কস্ট এফিসিয়েন্সি, প্রোডাকশন এফিসিয়েন্সি, আমাদের এফিসিয়েন্সি বাড়াতে হবে। এখন এটার সঙ্গে টেকনোলজি যে ব্যাপারগুলি যেগুলি আমাদেরকে এখন হাইটেক মেশিনগুলি ইউজ করা দরকার এবং সেই টেক যাতে আমাদের প্রোডাকশনটা আরো বাড়ে এবং অবশ্যই কস্ট কার্টেল যেটা যেটা প্রথম থেকেই বলা হচ্ছে যে আমাদেরকে এখন কস্ট কার্টেলের দিকে যেতে হবে যাতে আননেসেসারি কোনো কস্ট আমাদের এটার সঙ্গে না থাকে, যাতে আমরা কম্পিটিটিভ থাকি। কারণ এখন বায়ার কিন্তু প্রাইস কমায় দিচ্ছে। এখন নতুন যে অর্ডারগুলি বায়ার আমাদেরকে প্লেস করতেছে সেই সেই নতুন অর্ডারগুলিতে কিন্তু বায়ার আমাদেরকে প্রাইসগুলিকে সব প্রাইসগুলি কমিয়ে দিচ্ছে, যেহেতু এখন ওদের ওইখানেও সেল নাই। সো সেই কারণে আমাদের সামনের দিকে খুব অ্যালার্ট থাকতে হবে, আমাদেরকে এফিসিয়েন্সি বাড়াতে হবে, কস্ট কাটিং করতে হবে, টেকনোলজি ইউজ করতে হবে এবং পজিটিভ থাকতে হবে। অবভিয়াসলি পজিটিভ থাকতে হবে যে এই এই 6 মাস 4 মাস ক্রস করার পরে ইনশাল্লাহ আমাদের জন্য ভালো ভালো দিন আসবে ইনশাল্লাহ। এটাই আমার কথা। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করি সামদানি ভাই, এটা হচ্ছে জি, please. 2021-এ কিন্তু অনলাইন সেল উইল গো আপ আ লট, অনলাইন সেল। কিন্তু অনলাইন সেলে আপনার ওই ইউনিটস কিন্তু এখন আমরা যেরকম ব্রিক অ্যান্ড মর্টার স্টোরে যেরকম 1 লাখ 2 লাখ 1 মিলিয়ন পিস অর্ডার দিচ্ছে, এই ধরনের কিন্তু তাদের অর্ডার হবে না। অনলাইন স্টোরে কিন্তু ছোট ছোট অর্ডার হবে, আপনার ইভেন 1000 ইউনিটস থেকে এটা 10,000 ইউনিটস হয়ে যাবে। তো আমাদের যেসব ফ্যাক্টরিগুলো আমরা করে ফেলেছি এগুলাকে স্মার্ট ফ্যাক্টরি করে ফেলতে হবে এখন। এগুলো লাইনগুলোকে এমন ভাবে ম্যানেজ করতে হবে যাতে এই ছোট অর্ডারগুলো যাতে তারা অ্যাকোমোডেট করতে পারে। কারণ 2021 থেকে আপনার অনলাইন সেল উইল বুম লাইক এনিথিং। জি। হ্যালো, আনমিউট করে নিতে হবে টিটু এখানে ভাই। আমি জি, আমি করে দিচ্ছি। হ্যাঁ জি, শোনা যাচ্ছে। হ্যাঁ জি, তো আমরা যদি নিজস্ব ডিজাইন তৈরি করতে পারি এবং আমাদের ডিজাইনগুলি যদি আমরা সেভাবে করে মার্কেটিং করতে পারি, তো সেইটাও আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট হবে। আমরা তো আসলে ওই ডিজাইনিং ব্যাপারটা সেটাকে আমরা এখনো সামনের দিকে আগাতে পারি নাই। আর যেটা আমাদের আরেক ভাই শাকিব ড্যানিয়েল ভাই বললো যে 3D যেটা আহ, আহ, এটা মানে খুবই ভালো একটা অ্যাডভাইস। আমরা বাইরেও যখন দেখি যে চায়না টেকনোলজিতে কিন্তু তারা 3D-তে নিয়ে সমস্ত মডেলগুলি বাইরেকে সেভাবে করে অ্যাপ্রোচ করতেছে, সেদিকে আমাদের আসতে হবে। আসলে এখন আমাদের মোর অ্যান্ড মোর সামনে যে টেকনোলজি আছে সেই টেকনোলজিগুলি আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে, আমাদেরকে করতে হবে। আর আর পজিটিভ থাকতে হবে, ভেরি মাচ পজিটিভ থাকতে হবে। ইনশাল্লাহ এই প্যান্ডামিক চলে যাবে এবং চলে যাওয়ার পরে আমাদের অর্ডার বাড়বে, কারণ এতদিনে একটা গ্যাপ, তখন দেখা যাবে যে হিউজ পরিমাণে অর্ডার বাংলাদেশে আসবে। আর হলো কি আমাদের ইন্টারনাল যে ব্যাপারটা আমি এর আগেও বললাম যে ইন্টারনালি আমাদের যারা সেক্টরের সঙ্গে জড়িত বা সেক্টরের বাইরে আছে সবাইকে বলবো যে প্লিজ আপনারা এই সেক্টরটাকে সাপোর্ট দেন, আপনারা এই সেক্টরকে পজিটিভভাবে দেখেন, কারণ আমরা যারা এই সেক্টরের সঙ্গে জড়িত আছি তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এবং এই সেক্টরে খারাপ কিছু হয় সেটা আমাদেরও এইটার সঙ্গে আমাদের জীবন জীবিকা সব কিছুই জড়িত। আমরা চাবো না এই সেক্টরে আমাদের যারা শ্রমিক ভাই বোনেরা আছে তাদের কোনো খারাপ কিছু হোক। আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট দিবেন, অলরেডি গভর্নমেন্ট আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, উই আর ভেরি মাচ হ্যাপি উইথ দ্যাট। অলসো আমি থ্যাঙ্কস জানাই বিজিএমইকে আমাদের প্রেসিডেন্ট রুবুল আপাকে এবং বোর্ডকে যে তারা চেষ্টা করতেছে কন্টিনিউয়াসলি আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তো ওভারঅল সব কিছু আমি আলহামদুলিল্লাহ পজিটিভভাবেই দেখতেছি। জি।
আমি একটু রুবেল ভাইয়ের কথার সাথে একটু অ্যাড করতে চাই। অনলাইনের প্লিজ যে সেলের যে ব্যাপারটা, এখানে আসলে আরেকটা ব্যাপার যেটা রিলেটেড অনলাইন রিটেলের সাথে, সেটি হচ্ছে যে অনলাইন রিটেলে ইউজুয়ালি যেটা হয় যে একে তো আমাদের লিড টাইম অনেক শর্ট থাকে, অ্যাট দ্য সেম টাইম দ্য অর্ডার কোয়ান্টিটিজ আর ভেরি স্মল, যেটা রুবেল ভাই বললেন। বাট এট দ্য সেম টাইম এই শর্ট টার্ম আপনার শর্ট লিড টাইমটি কেটার করার জন্য আমাদের কিন্তু এখনো উই ডোন্ট হ্যাভ দ্যাট ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন। আমাদের কিন্তু এখনো উই হ্যাভ টু ডিপেন্ড আ লট অন চায়না, ইন্ডিয়া। আমাদের র মেটেরিয়ালের জন্য ইট ক্যান বি ফ্যাব্রিক, ইট ক্যান বি অ্যাক্সেসরিজ, ইট ক্যান বি it can be raw material of fabric as well. I mean, it can be yarn. So এই জায়গাগুলোতে আমি মনে করি যে যখন চায়নাতে ফার্স্ট করোনা ভাইরাসটি হিট হলো, বাংলাদেশ ওয়াজ সাপ্লাই চেইন অফ দ্য এন্টায়ার আরএমজি সেক্টর ওয়ার লিটারালি ক্রিপলড। হ্যাঁ, সো এইখানে we kind of realize that আমরা how much we are dependent on China for our raw materials. সো যখন আমরা আমাদের অনলাইন অর্ডার্স এর বাড়ানোর কথা বলছি বা শর্ট লিড টাইমের কথা বলছি, আমরা যদি এটা সাপ্লাই চেইন পার্টে দেখি, we also have to really be more capable in terms of handling these orders, and we have to have this raw material and the supply chain locally so that আমরা ওই ট্রানজিট টাইমটি যাতে আমরা লিটারালি জিরো করতে পারি। তো ওই জায়গাটাতেও আমাদের আসলে একটু কাজ করতে হবে, যে আমাদের স্পেসিফিক সেক্টর ওয়াইজ আমাদের আরএমজি সেক্টরের যে প্রোডাক্ট গুলো আমরা করি তাদের র মেটেরিয়াল গুলো কিভাবে আমরা বাংলাদেশে প্রডিউস করতে পারি। থ্যাংক ইউ। জি ড্যানিয়েল ভাই, ইউ ওয়ান্টেড টু অ্যাড সামথিং উইথ তানভীর ভাই? এটা আনমিউট করে নিতে হবে। জি আচ্ছা, আমি করে নিচ্ছি, 1 মিনিট। জি থ্যাংক ইউ। যেটা অনলাইন সেলস এর ব্যাপারে আমরা আগেও কথা বলছিলাম, ডেফিনেটলি উই হ্যাভ টু বি ভেরি ডাইনামিক। আমি একটা ছোট এক্সাম্পল দেই। আই এম ওয়ার্কিং ফর আ বায়ার যে আমাকে কিছুদিন, আই থিঙ্ক লাস্ট ইয়ার সামওয়্যার অ্যারাউন্ড জুন, হি হ্যাড সেট 420 পিসেস একটা অর্ডার, just 420 pieces. It's almost impossible to do 450 pieces in the middle of a very busy time. It was a very different style, so আমার পুরো layout কিন্তু চেঞ্জ করতে হবে, but because we took it as a challenge, and we did it, I think it took us about 3 days, but we did it. Now unfortunately যে জিনিসটা দেখা গেছে এরপরে, when we were trying to ship out the goods, it took more time to ship it out using the port, unfortunately, which, if I may say, it's supposed to be a trade facilitator. If we really want to be serious about this next part of our journey as an RMG industry in Bangladesh in the global perspective, we have to get that thing right. যেটা তানভীর ভাই বললেন যে আমাদের backward linkage is definitely not our greatest strength. এবং এটার one of the reason is the way port is handled. Unfortunately, it is a trade facilitator, but unfortunately it is a burden to trade, to ease of trade, and it's ranked somewhere around the 70th in the world in terms of its service and everything. So I think these things we have to look at from a national perspective. Amra industry on a microscope, যদি আমরা দেখি individual industry, individual factories, they would be able to improve over time, but at the same time a national push is required. Certainly there is no shortage in the way that the government wants to support this industry. আমার মনে হয় না বাংলাদেশে অন্য কোনো ইন্ডাস্ট্রি আছে যেখানে গভর্নমেন্ট এতটা কেয়ারফুলি ইন্ডাস্ট্রি লিডারদের সাথে বসে পলিসি ডিসকাশন এবং পলিসি অ্যামেন্ডমেন্ট করে যতটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে করে। কিন্তু at the same time there are certain trade facilitating organizations which are semi-autonomous, গভর্নমেন্টের কিছু আছে, যেরকম আমাদের পোর্ট ইন চিটাগং. Their services need to be of a global standard if we really want to meet the online sales market.
which is going to be very dynamic. It's going to have a very shorter quantities. যেরকম রুবেল ভাই বললেন যে it's going to be much shorter. It's not going to we won't be able to get 100,000 pieces order with one style. It probably be about 1,000 pieces, and the styles are going to be very frequently changed. So we will be very dynamic. Hopefully the industry will adapt, but at the same time I think we need a national adaptability in there. We need to have banks which are more fluid and understand this industry better. Banks need to understand the industry. The port authority need to understand the industry. Customs need to understand the changing ways of doing business in RMG sector. এই সকল যতগুলি অর্গানাইজেশন আছে যারা কিন্তু আমি সেকেন্ড জেনারেশন এই ট্রেডে, আমার বাপ এই ব্যবসাতে জড়িত ছিলেন, ওনার এডুকেশন কমপ্লিট করার পর থেকে আই বিন ম্যারিড ইনটু গার্মেন্টস ইন্ডাস্ট্রি। সো আমার জন্য কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রির হিস্ট্রিটা জানা খুবই সহজ। এবং আমরা যেটা জানি যে আমাদের যে হিস্ট্রি অফ গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ইট ওয়াজ এ গোল্ডেন পিরিয়ড যেখানে গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর কেম টুগেদার to really make this industry where it is. It is the most successful industry in the country, and that is because of fantastic bankers of the past, fantastic government officials who took initiative on their own to ensure that the export from Bangladesh was really fantastic. It was delivered fast. It was done in a very coordinated manner. I think we need to have that back if we really want to change and adapt into the new ways of doing business. We have to have a national push for it, and hopefully it will happen. Given the fact that the government is really positive about this industry, I'm hopeful that this will inshallah happen. Thank you so much, Daniel ভাই। আমাদের এখানে আমরা আসলে 1 ঘন্টা 16 মিনিট চলে গিয়েছি। We have actually crossed our time. এখানে অনেকগুলা কমেন্ট কোয়েশ্চেন আছে যেটা আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন। প্যাসিফিক জিন্স has survived by 25,000-30,000 families of workers. Thank you. Wish you all the best. Daniel graduated from University of Canberra and he's highly creative and diversified person. এটা টিমের কেউ হলে আমি বলবো তেল মারছে, আর টিমের কেউ না হয় ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি হলে গুড ফ্যামিলি বা গুড ফ্রেন্ড, এরকম আমি বলবো। Yes, right. Buyers prefer China for short lead time order, which we can get if we can develop backward linkage. Vertical integration is crucial. যে কথাগুলো আমরা বলছিলাম। লিঙ্কডইন ইউজার কেন জানি নাম আসছে না, আই ডোন্ট নো। আমাদের শোটা তো লাইভ লিঙ্কডইনেও যাচ্ছে এবং ইউটিউবেও যাচ্ছে এই মুহূর্তে সাইমালটেনিয়াসলি। তা এটা নাম কেন জানি আসছে না। যাই হোক, তো which country based retailer will come back with their full support to you? What is your assessment? If anyone wants to talk about that, we can talk about that. Kabbo bolche, I have a question to full panel. I understand the limitations, but still, why we are not interested to do small orders? We placed all small quantity in Turkey or Vietnam. They do small quantity very happily, and their professionalism is hats off. That's the reason Bangladesh cannot be number 1 in the RMG world. So that's his thoughts. এছাড়া আরো অনেক প্রশ্ন বা কমেন্ট। As an employee, we should work on our skills for all sorts of technology to add value to our company. তানভীর ভাইয়ের কথায় অনেক ইন্সপায়ার হয়েছে, এটা অনেক বারবার আসছে আর এরকম আসছে। সৌরভ ইসলাম বলছে ব্র্যান্ড বাংলাদেশ, ন্যাশনাল ব্র্যান্ডিং, Syed, Tanvir and Shaikh, Danial, Amazon India example for on demand printing. আমি এটা বুঝি নাই কি মিন করছে, এটা আপনারা ইন্ডাস্ট্রি লোকজন হয়তো বুঝতে পারছেন উনি কি বলছে। Within December 20 situation will improve or not? ভালো, এটা নিয়ে মেবি 1-2 লাইন আমরা কথা বলতে পারি। Cost is the issue. Sheikh Shahan bolche we should all join hands together to set a fixed price for specific items when buyers will get same price from all the garment owners. এটা কি একটা ক্যাপিটালিস্ট ইকোনমিতে আসলে এটা পসিবল নাকি? I don't know. এটা আপনারা একটু বেটার বলতে পারবেন। Someone is asking for advice who newly wants to enter the RMG sector from some other sector. Some people are very happy with the show. Next season business projection টা কি, এটা অনেকে জানতে চাচ্ছে। Great initiative.
লেজেন্ডদেরকে আনতে পেরে আসলে থ্যাঙ্কস টু ড্যানিয়েল ভাই টু ম্যানেজ দিস আর কি। রায়হান শামস রুবেল ভাই গল্প শুনে বলতেছে, ভাই ডজনে 60 USD and you said you made 5 USD profit, how is it possible or did I hear wrong? এক সময় খুব ভালো দিন ছিল, ওই যে ওই গানটা আছে না, আগে কি সুন্দর দিন কাটাইতাম, তো তখন আর কি পাঁচজলা প্রফিট করছে পার পিসে, এগুলো হবে না এখন আর। Let's hope 2021 will become the most profitable year for garments. That's a very wishful thinking. আমরা শরীফ জহিরের কমেন্ট তো আগেই পড়ে ফেলেছি, অনেকে রাইট টাইট বলেছে, অনেকে অ্যাগ্রি করছে। তন্ময় ঘোষের কমেন্টটা অসাধারণ ছিল, দারুণ ছিল, হ্যাঁ ওটা আমরা পড়ে ফেলছি এর জন্য আগেই। অনেকেই বলছে ইউ গাইজ আর রাইট, অটোমেশনটা দরকার, যত বেশি অটোমেশন হবে তত বেশি আমরা গ্রো করব। ফজিয়া কিউ রাশেদ খুবই হ্যাজ বিন ভেরি অ্যাক্টিভ উইথ দ্য শো, প্রবাবলি আপনাদের ফ্যামিলি বা ইন্ডাস্ট্রির সাথে জড়িত, সো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং উইল বি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এবং এই ধরনের খুবই রেলেভেন্ট এবং খুব বুদ্ধিমান কমেন্টস উনি করছে। সো আই রিয়েলি হ্যাটস অফ টু হার, whoever you are, I would like to know you better. Can we arrange India, Pakistan, Bangladesh and Sri Lanka based regional আমার সিস্টার জি এটাই বললাম যে আই কুড অ্যাজিউম এটা কারো ফ্যামিলি হবে, কিন্তু ইন্ডাস্ট্রি মানুষ, এটা খুব মানে বোঝা যাচ্ছে ওনার কমেন্টের ধার দেখে। So I'd love to know Apu more and get to work with her. So anyways, we can we arrange India, Pakistan, Bangladesh and Sri Lanka based regional cooperation to uphold the highest garments exporters titles by starting business jointly. This will help us to get back or keep up our already cancelled or probable cancel orders, get more business from buyers, bargain for price increment, mitigate artificial intelligence related upcoming threats, extending technologies, infrastructure, or investment jointly in technical or technological innovation. Interesting, wishful thinking. Product range বাড়াতে হবে, without buyer pressure, maximum garments owners are not interested to receive new technologies. অনেকে গ্রিডিং দিয়েছে, অনেকে ট্যাগ করেছে। Dara Sohel bolche RMG has to face competition with global supplier, but certain facilities our country are far behind in global competition countries. In point port countries, port facilities, customer harassment, energy prices. Other point, our country supply multiple segment of brands where different class buyer paid different prices, but workers wages fixed minimum, all same. That's put small factories in very difficult situation. That's nice. Shoriful Ahmed bolche JCPenney has filed for bankruptcy about 1 month ago for its USD $4 billion debt. Earlier, it closed 850 stores for pandemic crisis. Akjon bolche there will always be one group who will always talk against garment sector. The interest হচ্ছে garment sector against কথাবার্তা বলা. It's very sad that people are saying negative things about RMG, which is sad for the industry. কাব্য বলছে আসলে বিজিএমই অনেক কাজ করে যাচ্ছে, অনেক ভালো ভালো কাজ করেও যাচ্ছে, কিন্তু ওই একটা ইনসিডেন্ট ঘটে গেল যে চলে গেল, একটা কনফিউশন যে হলো, এটাতে রেপুটেশনটা টার্নিশ হয়েছে। কিন্তু ভিতরে যে এত কাজ হচ্ছে এবং এত ভালো কাজ হচ্ছে, it's actually sad, এবং we should all come together to save this industry and expand this industry even more. আমাকে অনেকে থ্যাংক ইউ দিছে, আসলে আমি তো জাস্ট হোস্ট, এটা ড্যানিয়েল ভাই করছে ব্যাপারটা। ইরেগুলারিটি অফ অর্ডার হচ্ছে আমাদের গার্মেন্টস এর সবচেয়ে বড় প্রবলেম, মেবি আই ডোন্ট নো, এটা আপনারা হয়তো একটু বলতে পারবেন। এবং অনেকেই বলছে আরএমজি উইল বি গোয়িং থ্রু আ ভেরি ডিফিকাল্ট টাইম। ড্যানিয়েল ভাই এবং রুবেল ভাই কথাবার্তা খুব পছন্দ করেছে কয়েকজন। অনেকে আশাবাদী যে ইনশাল্লাহ উই উইল রিকভার সুন। লিঙ্কডিন আরেকজন, আমি নাম বলতে পারছি না, when buyers retailers are in bankruptcy, what will be the future of RMG business in Bangladesh? Do you think there will be a big damage in the sector within the next few months? এবং অনেকে বলছে the program is very good. Good luck. We will recover, inshallah.
এই ধরনের অনেক কথাবার্তা, যে অনেকে অপটিমিস্টিক। This is actually a good comment because I work with a lot of students. আমার আপনাদের সবার প্রতি প্রশ্ন, আমরা আসলে ক্লোজিং এর দিকে যাওয়া উচিত, 1.5 ঘন্টা হয়ে গেল দেখতে দেখতে, কিভাবে টাইম গেল আই ডোন্ট নো। বাট আমার একটা প্রশ্ন হচ্ছে, যারা এই মুহূর্তে RMG তে পড়াশোনা করছে, টেক্সটাইল এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং এই ধরনের পড়াশোনা করছে, গার্মেন্টস নিয়ে পড়াশোনা করছে, যারা অনেক স্বপ্ন নিয়ে মাত্র একটা ফ্যাক্টরি দিয়েছে, তাই না, বা দিচ্ছে, দিবে, অর্ধেক বিল্ডিং তুলছে, তুলেই প্যান্ডেমিকে চলে গেছে। তো এদের আমাদের সবার জন্য আসলে কি অ্যাডভাইস ফর কারেন্ট RMG স্টুডেন্টস, for people who just entered into RMG? Is there any advice you want to give to them? Maybe Rubel bhai, you can start. You have to unmute here. আসলে যে প্রবলেমটা আমরা এখন ফেস করছি, এটা তো ইটস নট আ এভারলাস্টিং প্রবলেম। আর বাংলাদেশ ইজ ওয়ান অফ দি মোস্ট কম্পিটিটিভ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, বিকজ আমাদের যে লেবার ফোর্স, ইটস অ্যাভেলেবল, সো মাচ লেবার ইজ দেয়ার, এবং ইজ দ্য চিপেস্ট, ওয়ান অফ দ্য চিপেস্ট লেবার ফোর্স ইন দ্য হোল ওয়ার্ল্ড। তো আমাদের সাথে প্রাইসে কখনো কেউ আপনি কম্পিট করতে পারবে না। প্লাস আমাদের যে সার্ভিস ইউটিলিটি কস্ট, এগুলো কিন্তু ইটস ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আর আমাদের অলরেডি ক্যাপাসিটি বিল্ড হয়ে গেছে, আমাদের অনেক ট্রেন্ড অফ লোকজন আছে, আমাদের বিজনেস নো হাউ আছে। তো যখন এই প্যান্ডেমিকটা যখন আপনার ভালো হয়ে যাবে, তখন তো ডেফিনেটলি আবার এই গার্মেন্টস সেক্টর, টেক্সটাইল সেক্টর, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ, ফরওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ, টোটাল আপনার এনভায়রনমেন্টেই আবার কারেক্টেড হয়ে যাবে। তো অবশ্যই আপনারা যদি গার্মেন্টস এর উপরে পড়ালেখা করছেন বা টেক্সটাইলের উপরে যদি ইফ ইউ আর স্টাডিং অন টেক্সটাইল, দেন ডেফিনেটলি গো ফর ইট। There is a very huge prospect. The problems which we are facing now, inshallah, we'll overcome. There will be some hurdles. It is the এটাকে বলে আপনার Darwinian theory বলে, you have to adapt or you will lose yourself. It is the survival of the fittest. তো যে সবচেয়ে ফিট সে সার্ভাইভ করবে, যে ফিট না সে চলে যাবে। কিন্তু যারা টিকে যাবে তারা কিন্তু 10x ভালো করবে। জি জি, এখানে একটা নেগেটিভ কমেন্ট এসেছে, এটা আমি একটু নেগেটিভ কমেন্ট পড়তে ভালোবাসি, আমি একটু পড়ি। রিপন আহমেদ তুহিন বলছে, ইজ দিস কনভারসেশন হেল্পফুল ফর দ্য সিচুয়েশন? নো ওয়ান ইভেন টেক দ্য এফেক্টিভ ইনিশিয়েটিভ। তো মিস্টার রিপন আহমেদ তুহিন, অ্যাটলিস্ট উই আর ট্রাইং টু ডু সামথিং, এবং ইন টার্মস অফ ডুইং সামথিং, দ্য ফার্স্ট প্রিন্সিপাল ইজ কি কমিউনিকেশন। সো আজকে এই কথোপকথনের মাধ্যমে আমাদের সবারই কিন্তু কিছু না কিছু মাথায় ঘুরতেছে, কোনো আইডিয়া, কোনো ইনিশিয়েটিভ, কোনো একটা হোপ, কোনো একটা মোটিভেশন। এই যে এইমাত্র যে প্রশ্ন উত্তর দিলেন রুবেল ভাই, যে একজন জিজ্ঞেস করেছে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমি এখন কি করব, রুবেল ভাই কিন্তু সুন্দর উত্তর দিল যে আমাদের যে কস্ট, আমাদের যে হাতের ছোঁয়া, আমাদের যে কোয়ালিটি, আমাদের যে বিজনেস নো হাউ, এটা কারো নাই পৃথিবীর। সো উই উইল বি এগেইন ব্যাক ইন অ্যাকশন। ডারউইনিয়ান থিওরির মতন দ্য ফিটেস্ট উইল সার্ভাইভ। কম্পিটিশন থাকবে, বাট ইট ইজ আ কম্পিটিটিভ ওয়ার্ল্ড, ইট ইজ আ ক্যাপিটালিস্ট ইকোনমি ভাই, এটা তো বাস্তবতা বুঝতে হবে ভাই। হ্যাঁ, এখন দ্য বিজনেস উইল এগেইন টেক অফ ইনশাআল্লাহ এন্ড ইউ উইল গ্রো। সো আপনার ভয় পাওয়ার কিছু নেই। সো এই দেখেন, একটা স্টুডেন্ট কিন্তু অন্তত একটা আশার আলো পেলো, যে একটা লার্জ গার্মেন্ট মালিক বা অ্যাপারেল টেক্সটাইলের মালিক এই ধরনের একটা কথা বলছে যে উই উইল বি ব্যাক ইন ট্র্যাক। হ্যাঁ, উনাকে কিন্তু বলে না যে তুমি এগুলো ছাইগা এখন গিয়া অন্য কিছু করো। সো এটাই হচ্ছে এই ধরনের প্রোগ্রামের লাভ, যে দিস ইজ হাউ দ্য কনভারসেশন ইজ হেল্পফুল। সো রিপন আহমেদ তুহিন, try to be more positive, you will do better in life with that positivity. এই যেমন একজন বলছে, very motivating রুবেল ভাই। হ্যাঁ, he is actually saying this. দেলওয়ার হোসেন বলছে, yes, lots of things in my mind from this discussion. That's what happens. আমি এই শোগুলা করতে করতে আমি যেটা বুঝেছি, যে শোর মধ্যে একটা ব্রেন স্টর্মিং হয়ে যায়, এবং অনেকে পরে আমাকে বলে তোমার সাথে একটা কথা বলছি না, ওটা বলার পর আমি চিন্তা করছি, করার পর অফিসে গিয়ে এটা করছি, তো দেখছি ভালো হয়েছে। তো এই ধরনের কিছু কথা হয়েছে। তো যাই হোক, আমাদের আসলে দেখতে দেখতে 1.5 ঘন্টা ক্রস হয়ে গেল। আমি আসলে একটু শেষের দিকে আসতে চাই। তবে জি, তিতু ভাই আনমিউট করতে হবে। আমি এই যে আরেকজন বলছে, থ্যাংক ইউ সো মাচ ফর মোটিভেটিং ওয়ার্ড। একটা খুব অদ্ভুত নামে ফেক প্রোফাইল থেকে
বলছে of course helpful. They're working on spot, their experience. Even I got many ideas from here. I also have a little production house. মাই নেম ইজ মুজিবুর রহমান ঠাকুর। হ্যাঁ, ঠিক আছে। তো আমি আসলে একটু ক্লোজিং এর দিকে যেতে চাই, তবে আমি আসছি টিটু ভাই। ক্লোজিং এ যাওয়ার আগে আমি আসলে আপনাদেরকে কোনো প্রশ্ন করতে চাই না। আমি আপনাদেরকে ওপেন মাইক দিচ্ছি, আপনার যেটা ইচ্ছা আপনি বলতে পারেন। হতে পারে যে আমরা অনেক ইম্পর্টেন্ট কোনো একটা টপিক নিয়ে কোনো কথা বলিনি, হতে পারে না, বাট দেয়ার ওয়াজ সামথিং দ্যাট ইউ প্রিপেয়ার দ্যাট ইউ ওয়ান্ট টু সে, ওইটা আপনি অ্যাড করতে পারেন। বা এখানে অনেকগুলো প্রশ্ন বা কমেন্টের মধ্যে থেকে যদি হঠাৎ কোনো কিছু আপনার স্ট্রাইক করে, আপনি ওটা অ্যাড করতে পারেন। বা ইউ ক্যান সে অ্যাকচুয়ালি anything you want to say. Iman Ahmed bolche learn something new and feeling motivated as well. Shihabullah bolche as a textile engineer feeling motivated after Rubel sir's comment. Torikul Islam bolche Ripon bhai to get help from here you should hear first. আচ্ছা, আমার মনে হয় রিপন নামে কাউকে সে ট্যাগ করেছে, এখানে ট্যাগটা তো দেখাচ্ছে না। মাহেরা সোভান বলছে লার্নিং আ লট ফ্রম দিস, থ্যাংক ইউ। Lincoln bolche this pandemic will not remain forever. If we can overcome this crisis, Bangladesh RMG will surely see its golden days again, especially if leaders like Tanvir is on the front line. Good deeds of owners will surely make Bangladesh proud again. Pallav Bora bolche all the best Tanvir sir. Fazul Haq bolche Don bhai, you're really a dawn of the motivational world. Okay, thank you so much. So যেটা বলছিলাম, let's try to close this. তো আমি টিটো ভাই, ড্যানিয়েল ভাই, তানভীর ভাই, রুবেল ভাই একজন একজন করে যাচ্ছি। ওপেন মাইক, you can say whatever you want and you can also ask each other a question or anything. হ্যাঁ, so it's open. So আমি backfoot, you actually now run the show. So let's start with টিটো ভাই জি। আমি এখানে যে কথাটা বলতে চাচ্ছি আর কি, হ্যালো, মন দিয়ে শুনছি। হ্যাঁ, তো এইখানে মানে একটা মিসকনসেপ্ট আছে, যেটা হলো যে আমরা যে গার্মেন্টসগুলি বন্ধ হয়ে গেল 26-25 মার্চে, তার পরবর্তীতে আবার যখন বলা হচ্ছে যে গার্মেন্টসের মালিকরা তাদেরকে আবার নিয়ে আসলো। এখানে আপনি একটা জিনিস দেখেন যে আমি আমার ফ্যাক্টরি খুলেছি মে মাসের 2 তারিখে। মোস্ট অফ দ্য ফ্যাক্টরি এন্ড অফ জুনে তারা ফ্যাক্টরি ওপেন করছে। এখন এই যে ওয়ার্কার, আমাদের যে শ্রমিক ভাই বোনেরা যারা এখানে চাকরি করে, তাদের 95%, মোর দেন 95% তাদেরকে স্যালারি দিতে হয় ম্যানুয়ালি এবং ক্যাশ টাকা। এখন যখন আমরা যখন আবার তাদের স্যালারি টাইম চলে আসছে, তাদেরকে তো আমাকে স্যালারি দিতে হবে। তাকে যদি স্যালারি দিতে হয়, তাহলে তো আমাকে অবভিয়াসলি আমার ফ্যাক্টরিটাকে ওপেন করতে হবে। আমাকে ফ্যাক্টরি ওপেন করেই তো দেন তাদেরকে টাকা দিতে হবে। আমাদের বিজিএম এর প্রেসিডেন্ট রুবল আপা বলছে যে আমরা ফ্যাক্টরি খুলতেছি, এবং এটার সঙ্গে সঙ্গে কিন্তু বোর্ডে এরকম একটা ছিল আমাদের বিজিএম এর বোর্ডে, যে আমাদের যে স্যালারিগুলি দিতে হবে আমরা তাদেরকে এনে সেই স্যালারিগুলি দিয়ে দিব। তারপর পরবর্তীতে সিচুয়েশন কি হবে, সেই সিচুয়েশনের উপরে বেস করে কিন্তু আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। যখনই এখন আপনি যদি ফ্যাক্টরিটা যদি আমরা বন্ধ করে রাখতাম, তাহলে তো এইটা একটা সারা সবগুলি ফ্যাক্টরির সামনে একটা অরাজকতা সৃষ্টি হয়ে যেত, যে তারা অন টাইম স্যালারি পাচ্ছে না। কারণ তখন যে স্যালারিটা, সেই স্যালারিটা কিন্তু মালিকদেরকে পকেট থেকেই দিতে হবে, কারণ ওটা আমাদেরকে মার্চ মাসের স্যালারিটা তাদেরকে পে করতে হবে। এখন আমরা যখন তাদেরকে স্যালারি পে করার জন্য ফ্যাক্টরিতে নিয়ে আসলাম, তখন কিন্তু দেখেন যে সারা জায়গায় একটা হুলস্থুল পড়ে গেল, যে গার্মেন্টসের মালিকগুলি সবাই ওয়ার্কারদেরকে জোর করে ফ্যাক্টরিতে নিয়ে আসতেছে এবং করোনাগুলি স্প্রেড আউট করতেছে। কেন আমাদের ওয়ার্কাররা তারা চলে গেল, তারা দেশের বাড়িতে চলে গেল বা বিভিন্ন জায়গায় চলে গেল, কিভাবে তারা এই স্যালারিটা পাবে? পরবর্তীতে আপনি দেখেন যে গভর্নমেন্ট আমাদের 3 মাসের জন্য যে স্যালারির যে ব্যবস্থা করে 2% ইন্টারেস্টে যে ইনসেন্টিভ প্রোগ্রামটা দিয়েছে, সেখানে কিন্তু বলা আছে যে 100% তাদের থ্রু ব্যাংকিং অথবা বিকাশ অথবা রকেটের মাধ্যমে, তাদের মোবাইলের মাধ্যমে স্যালারি দিতে হবে। এটা কিন্তু মার্চ মাসে না, এটা কিন্তু এপ্রিল মে অ্যান্ড জুনের স্যালারি। তো সেই ক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি ইচ অ্যান্ড এভরি ফ্যাক্টরিতে ওয়ার্কারদেরকে মে মাসের 2 তারিখ হোক, মে মাসের 3 তারিখে হোক, তাদেরকে আসতেই হবে এবং তাদেরকে স্যালারি নিতেই হবে। এই ফ্যাক্টরির মালিকের পক্ষে, বিজিএমইর প্রেসিডেন্টের পক্ষে বা বোর্ডের পক্ষে যে সিদ্ধান্ত ছিল, সেটা সম্পূর্ণ সঠিক সিদ্ধান্ত ছিল। যদি আমরা তাদেরকে স্যালারি না দিয়ে ফ্যাক্টরি রাখতাম, সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখতেন সারা বাংলাদেশে এটা নিয়ে একটা বড় ধরনের ক্রাইসিস ক্রিয়েট হতো, এবং ওয়ার্কাররা তখন
সবাই যার যার বাসায় তারা কিভাবে করে তাদের তাদের সংসার চালাবে যদি তারা স্যালারিটা না পায়। এটা তো খুবই একটা মানবিক ব্যাপার ছিল তাদের স্যালারিটা আর্লি দিয়ে দেওয়া। এই কারণে অনেক ফ্যাক্টরি আছে যারা 30 তারিখের মধ্যে স্যালারি দিয়েছে, অনেক ফ্যাক্টরি খোলার পরিবেশকে দিয়েছে। তো এই পার্টটা আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি জানাতে চাই যে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা যে তাদেরকে নিয়ে এসে তাদেরকে আবার কাজ করে প্যান্ডামিকটা আমরা ছড়াই দিছি। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার যেটা আসছে সেটা হলো যে আপনার যেটা বলেন প্রাইস লেভেলটা যদি আমরা কোনো স্ট্যান্ডার্ড প্রাইস লেভেল তৈরি করতে পারি, তো আজকে মানে এই অনুষ্ঠানটা খুবই ভালো একটা অনুষ্ঠান হচ্ছে। কারণ আপনি দেখেন গার্মেন্টসে আমাদের তিনটা সেক্টর, একটাকে বলি আমরা নিট, একটা বলে ওভেন, একটাকে বলি আমরা সোয়েটার। আজকে এখানে সোয়েটারের যা মানে প্রথম দিকে যাদেরকে আমরা বলি যে পাইনিয়ার, যারা সোয়েটার বানায় আসে ইন্ট্রোডিউস করে, তার মধ্যে ড্রাগন গ্রুপ একটা, যেখানে রুবেল ভাই আছে, প্যাসিফিক জিন্স, তারা ও ডেনিমে খুবই স্বনামধন্য, এবং ড্যানিয়াল ভাই আছে, সেও নিটে, এবং ফ্যাক্টরি। সো তিনটা সেক্টর থেকে কিন্তু আমরা কথা বলতে পারতেছি যে প্রত্যেকটা তিনটা সেক্টর থেকে। তো আমাদের নিট ফ্যাক্টরিতে যেটা হয় সেটা হলো যে প্রাইস লেভেলটা দেখেন। It was having an internet issue প্রথম থেকে, I think চলে গেছে, হয়তো আবার আসবে। Danial ভাই, can I move to you? Yes, of course. Because it's closing, let me start by thanking you, Don Bhai, for doing this. This is a very nice show. কিভাবে সময় গেল এটা আসলে বলা যায় না, but because it was a very good time. যেটা আমার যেটা ধারণা যে আমাদের অ্যাডাপ্ট করতে হবে, এটার কোনো আর অল্টারনেটিভ নাই। We have to adapt to changing markets, and the market is going to move. It's not going to be what it was the last 10-15 years. It is going to move. We have to become more agile. We have to become more adaptable. We have to become very dynamic. And as I said earlier, there are many semi-autonomous government agencies or direct government agencies that could help us. And one of the examples is, if I may say, is Besta. Amar factory Besta bhitore Tanvir bhaiyero besh onekguli unit Besta bhitore. I think he will agree with me when I say that the way Besta has been set up, এই একই মডেলটা যদি অন্য সব জায়গায় যদি ইমপ্লিমেন্ট করা যেত, তাহলে অনেক ফাস্ট সার্ভিস আমরা দিতে পারতাম আমাদের ক্লায়েন্টদেরকে, আমাদের এন্ড ইউজারদেরকে। We can become very fluid in making sure that our exports goes very fast, as well as our imports could come in very fluidly. This is something that we need to look in. As per the future is concerned, I have no doubt that this industry is going to turn around and again be the major driving force of the economy. It still is, and it will become even better with time. And as somebody has asked that if I'm studying industrial engineering, would there be a good future for me? I believe so. I believe this is our reality. We need to be investing a lot in industrial engineering. We need to learn it ourselves as well. This has to be a core part of our operation, of our production operation, and that is the reality. This is what we need to implement. Messaging jeta Titu bhai bollen, I think আমাদের একটা ওভারঅল অ্যাজ এন ইন্ডাস্ট্রি আমাদের মেসেজিং একটু প্রবলেম হচ্ছে, একটু আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে। আমরা যে যার মতো যে যার জায়গা থেকে কিন্তু to the best of our ability we try to serve our nation, our economy, and we try to create a very nice environment for our workforce. This is true for everybody I know who's in this industry. This is a fact. You cannot find somebody who would want to create an atmosphere which is not conducive for work in this industry. Everybody tries to do that, but for some reason we always get a bad rap on this industry, which is very sad. It is something that is very demeaning. I don't think this industry deserves it. Hopefully we'll have a better messaging. Hopefully we'll have a better image representation. We should be showcasing industries such as Pacific Jeans and Dragon Sweaters and all these industries which have done remarkable work. Just one small example. Regarding the currency devaluation, there was a study that suggested that 10% devaluation of your currency is going to add exports by 1.5% to the GDP, which if you calculate, that is a massive boost.
to the GDP. It's increasing by 1.5%. And we haven't had a proper devaluation, market-led devaluation in the country for a long time. If you look at our neighbors, if you look at our competitors, even if you look at some of the best economies, right? We look at US, they do so by using a tool called easing, quantitative easing, right? We don't do that. We peg our currency against the dollar, and this is something we need to let market forces dictate and decide. If we ought to do so, we'll find much better opportunity in this industry, and we'll find more new investors coming through, better FDIs coming through. And FDIs is again another case where we could learn the exchange of ideas, technology, and knowledge. There's no alternative to it. More industries should be set up in this country. Foreign investors coming in should be welcome. More conductive nature of business should be available to them. That way we could learn from them. That has been the hallmark of this industry from the beginning. And I would hope that we go back to such normalcy again, so that we could welcome more FDIs and we could learn from them, implement, and become more adaptable to global changes. So I thank you again, everyone, for this opportunity, for having me here as well. Great platform, Don Bhai. Thank you very much. Thank you, Daniel Bhai. Tanvir Bhai, you want to go, or Rubel Bhai? Anyone can go next. I can start. That's okay. Okay. Well, thank you very much for inviting me here. This has been a great discussion. Well, আমি আসলে লাস্ট রিমার্কসে শুধু একটা কথাই বলবো, সেটি হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিটি আসলে একটি খুব টাফ টাইমের মধ্য দিয়ে যাচ্ছে, but at the same time we know that this is going to be over. At one point of time we will have things getting back to normal. But এই প্যান্ডামিকের মধ্যে আসলে আমি মনে করি যে especially as a top management members, all the factory owners, we have to be very empathetic towards our employees, and we have to take care of them. I think this is very, very important at this point of time, because it is not just financially, it is also to reassure that we are with them whatever happens. Eta na hole hobe ki mane the whole discussion actually started with that. এই যে নেগেটিভ অ্যাপ্রোচের কথা আমরা বলছি বা আমরা শুনছি, না আমরা বলি না, আমরা শুনি, it started with that. A certain amount of people started questioning our intentions, started questioning our ability to take care of our people, our workers. আমি মনে করি যে as a factory owner আমাদের আসলে এখন, though we are going through a tough time, আমি মনে করি যে আমাদের এখন টপ প্রায়োরিটি হওয়া উচিত. Of course we are struggling, but at the same time we also have to be more empathetic towards our team members, খোঁজ খবর নেওয়া, তাদের টেক কেয়ার করা, আর at the same time to really motivate them and to really prepare them to transform. এই যে আপনি যে কথাটা বললেন যে one part is training, at the same time to really give them a clear picture about what's going on and how the business will transform. আমরা যখন এটা করতে পারি, it's not just about orders, আমরা কত অর্ডার পাচ্ছি, আমার লাইন কত ফিট করতে পারছি, বা আমরা, it is not just about that. It is also about to really show them that if you can really sustain this crisis, you can actually achieve a new height of success. Because we are not talking about growth, we are talking about sustaining the business. আমাদের basically এখন sustain করা, এবং at the same time to really make sure that we are not losing good resources, and we are keeping them, we are taking care of them, and making sure that we are getting them ready for a challenge. I think that's more important now. Thank you. Thank you. তানভীর ভাই, আমার আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন. আপনি আপনার পার্সোনাল লেভেলে, not as the garment giant Tanvir, but ব্যক্তি তানভীরকে আমি জিজ্ঞেস করছি,
আপনার সবচেয়ে বড় রিয়েলাইজেশন বা লার্নিংটা কি হতে পারে এই প্যান্ডেমিকে? বুঝতে পেরেছেন? আমি কিন্তু নট অ্যাজ এ গার্মেন্ট ওনার বলছি, অ্যাজ আ হিউম্যান বিং, অ্যাজ এ ব্যক্তি তানভীরের রিয়েলাইজেশন, লার্নিং, চিন্তাটা কি? এই প্যান্ডেমিকের শিক্ষাটা কি? আই থিঙ্ক আমার সবচেয়ে বড় রিয়েলাইজেশন সেটি হচ্ছে যে আই মিন উই ক্যানট টেক এনিথিং ফর গ্রান্টেড। আর আমরা যাই প্ল্যান করি না কেন, উই টক অ্যাবাউট ভিশন, উই টক অ্যাবাউট গ্রোথ। হ্যাঁ, আমরা পার্সোনাল লেভেলেও উই হ্যাভ আ টার্গেট অফ হোয়াট উই ওয়ান্ট টু ডু, what we want to achieve in next 6 months or a year. We have to যখন কোন একটা ক্রাইসিস আসে তখন ফর আস পার্সোনাল লেভেলেও আমাদেরকে we have to really hold ourselves together, think clearly, not panic, not be tensed. আমার মনে হয় যে আমাদের জন্য এই প্যান্ডেমিকটা এটি একটি বড় লেসন। সেটি হচ্ছে টু রিয়েলি think clearly when you're in crisis, when you are in a bad situation, how you can actually hold yourself together, how you can hold your team together, and how you can actually motivate them in this difficult time. আমার মনে হয় যে এটি আমার জন্য একটি লার্নিং। থ্যাংক ইউ সো মাচ। এবং যেটা রুবেল ভাই বারবার বলছিল যে, এবং আপনারাও সবাই বলছিল আসলে এটা, যে এই প্যান্ডেমিকটা ইফ উই ক্যান ফাইট ইট, ইফ উই ক্যান সাস্টেইন ইট, তাহলে উই উইল গ্রো আ লট। সোনিয়া বাশির কবি আমার শোতে আসছিল, তো উনি একটা কথা বারবার বলে গেছে, স্পেশালি ওইটা অবশ্য স্টার্ট আপদের জন্য, নট বিগ ফ্যাক্টরিজ লাইক ইউ গাইজ, বাট মেবি ইট মাইট বি রেলেভেন্ট। যে উনি বলছে যে বিভিন্ন রিসার্চ শো করে যে এই ক্রাইসিস যারা মোকাবেলা করবে এবং ক্রাইসিসে সাস্টেইন করে যাবে এবং কিছু অংশ হয়তো গ্রো করবে, মানে প্রফিট না করলেও মানে সাস্টেইন করে গেছে, কিছু কিছু জায়গায় ভালো করছে, কিছু জায়গায় খারাপ করছে, এদের অপরচুনিটি হবে টু গ্রো 10 টাইমস আফটার দ্য প্যান্ডেমিক, 10x গ্রোথ। এটা উনি কিভাবে বললো? এটা উনি 1910, ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2, বিভিন্ন ধরনের যুদ্ধ বা প্যান্ডেমিক বা ক্রাইসিসের পরে যে কোম্পানিগুলো টিকে যায় এবং যে কোম্পানিগুলো উল্টা ইনোভেট করে যে ক্রাইসিসের মধ্যে, ওই কোম্পানিগুলো এরকম 10 গুণ, 20 গুণ, 100 গুণ করে গ্রো করছে। দ্যাট ইজ হোয়াট দ্য ট্রেন্ড সেজ। আর যারা ধ্বংস হওয়ার তারা এখনই সরে যাবে, হ্যাঁ, এখনই দে উইল বি ফিনিশড অথবা। সো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং থিং, ইনসাইট ফর মি টু শেয়ার উইথ ইউ, যে আমাদের আসলে এখন সার্ভাইভাল মোডে থাকতে হবে, টিকে যেতে হবে, আউটসাইড দ্য বক্স চিন্তা করতে হবে, কস্ট কাট করতে হবে, ইনোভেটিভ হতে হবে, হ্যাঁ, এবং খুব আউটরেজিয়াস চিন্তা ভাবনা করতে হবে, ক্রিয়েটিভ, যেটা আমাদের আগের জেনারেশন হয়তো ভাবেই নাই যে এরকম আমরা করতে পারি, মানে একদম আউটরেজিয়াস, মানে রিস্ক নিয়ে নিতে হবে এখনই, এন্ড দেন উই উইল ইনশাআল্লাহ গ্রো 10x। আপনি মনে হয় কিছু অ্যাড করতে চান তানভীর ভাই, মনে হলো? না, I fully agree with you. I was just trying to reassuring your comments. থ্যাংক ইউ তানভীর ভাই। আমরা টিটু ভাইয়ের কাছে যাই। মনে হচ্ছে এখন ইন্টারনেটটা স্টেবল। তখন একটু আনমিউট আছে, আমি করার চেষ্টা করছি। জি হ্যাঁ, নেটটা প্রবলেম করতেছিল। তো আমি যেটা বলতে এর আগে চাচ্ছিলাম সেটা হলো যে ওই যে প্রাইস লেভেল যেটা বললাম, যে আমরা কি একটা প্রাইস লেভেল ফিক্সড করতে পারি কিনা। তো এইখানে যেটা হয় যে আসলে ছোট ফ্যাক্টরি, বড় ফ্যাক্টরি, মিডিয়াম ফ্যাক্টরি, ভার্টিক্যাল ফ্যাক্টরি, সব ফ্যাসিলিটিস নিয়ে যখন আসে তখন একটা কমন প্রাইস স্ট্যান্ডার্ড মেনটেন করা আসলে ডিফিকাল্ট হয়ে যায়। আমরা চেষ্টাও করেছি, অনেক গার্মেন্টস আমরা বসছিলাম এটা নিয়ে, কারণ দেখা যায় যে অনেক ফ্যাক্টরি আছে যার শুধু সুইং ক্যাপাসিটি আছে, সে শুধু সুইং করে, তার ডাইং এবং নিডিং ক্যাপাসিটি নেই। আমি ইন টার্মস অফ নিট ফ্যাক্টরির কথা বলতেছি। আবার অনেক ফ্যাক্টরি আছে যার ভার্টিক্যাল সেট আপ, নিটিং আছে, সুইং আছে, প্রিন্ট আছে, স্পিনিং মিল আছে। তো তার যে প্রাইস লেভেল, সে যে প্রাইস বায়ারকে অফার করতে পারে, আর যারা মিড লেভেলের ফ্যাক্টরি যাদের টোটাল ভার্টিক্যাল সেট আপ নাই, তারা যে প্রাইস অফার করে, সেটা কিন্তু অলওয়েজ একটা গ্যাপ থাকবেই। আর যখন বড় হয়ে যায় বড় ফ্যাক্টরিগুলি, তখন তাদের প্রোডাকশন যেটা ক্যাপাসিটি অনেক বেড়ে যায়, তখন তারা বড় যে অর্ডারগুলি, বিশেষ করে বড় যে অর্ডারগুলি যেটা দেখা যায় যে 1 মিলিয়ন পিসেস অর্ডার বা 2 মিলিয়ন পিসেস অর্ডার, সেই অর্ডারগুলি কিন্তু সবসময় দেখা যায় যে প্রাইস লেভেল মানে এত নিচে নামে যায়, যেটা আমি বাইরের সঙ্গে বলতাম যে তোমরা তো
আমাদের টি শার্টের প্রাইস তো একটা কফি খেতে যে প্রাইস লাগে তোমাদের দেশে, সে কফি খাওয়ার প্রাইসও দাও না। আমাদের টি শার্টের প্রাইস নামাতে নামাতে এমন জায়গায় নিয়ে আসছে। তো এটাকে একটা কমন জায়গায় নিয়ে আসা আসলে ডিফিকাল্ট। তবে আমাদেরকে যেটা করতে হবে যে নর্মাল যে ক্যালকুলেশন, ওকে ফাইন, আমাদের সুতার দাম এত, আমাদের নিটিং প্রাইস এত, ডাইং প্রাইস এত, তো এইটাকে বেস করে একটা মানে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড দাঁড় করানো যায় যে তোমরা এই প্রাইসটাকে ওকে ফাইন $2 বা $1.90 বা $2.50 হোয়াট এভার ইট ইজ ক্যাটাগরাইজ, আমরা কিন্তু একটা প্রাইস স্ট্যান্ডার্ড দাঁড়া করাতে পারি যে এইটার নিচে যেন আমরা না যাই। কিন্তু আসলে এটা খুবই দুরূহ ব্যাপার, কারণ যার অনেক ক্যাপাসিটি, যার মান্থলি ক্যাপাসিটি মনে করেন আপনি 10 লাখ পিস, 20 লাখ পিস, সে কিন্তু দেখবে যে তার 60% 70% প্রোডাকশন তখন সে মোটামুটি প্রফিটে করতে পারবে, বাকিগুলি সে করবে ব্রেক ইভেন প্রাইসেও কিন্তু অর্ডার নিয়ে সে তার ফ্যাক্টরিটাকে পুরো রান করে ফেলে যে না আমি আমার 70% দিয়ে আই এম মেকিং প্রফিট, সো 40% ওকে ইফ ইট ইজ লুজিং কনসার্ন নো প্রবলেম। সো এটা আসলে অনেক ক্যালকুলেশনের ব্যাপার যে এটাকে কিভাবে করে আমরা একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে আসবো। তবে একটা জিনিস যেটা করতেছি, বাইরের প্রেসারে আমরা প্রাইস দিনকে দিন কমাই দিচ্ছি। যেটা রুবেল ভাই বললো যে আজকে যখন কম্বোডিয়ায় যাচ্ছে, ভিয়েতনামে যাচ্ছে, দে আর গেটিং ভেরি গুড প্রাইস, বাট ওয়েন ইট কামস টু বাংলাদেশ দে আর জাস্ট অফারিং ফ্রম দ্য 50% অফ দেয়ার প্রাইস। কেন বাংলাদেশে কেন 50%? মানে আমরা কোন জায়গাটায় আমাদের সমস্যা, যে আমরা কি নিজেদের মধ্যে এইভাবে আনহেলদি একটা কম্পিটিশনে নিজেদেরকে জড়াই ফেলতেছি যে এখানে কেউ বলতেছি $2, কেউ বলছে $1.50, কেউ বলছে $3। তো এই জায়গাটা আমার মনে হয় যে থ্রু অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদেরকে আরেকটু আইএনডি করা দরকার। আর আরেকটা যেটা আমি বলবো যে যেটা তানভীর ভাই বললো যে এখন যে প্যান্ডেমিক টাইমটা আমাদের যাচ্ছে, এটা এটা আমাদেরকে খুব কাম থাকতে হবে, কুল থাকতে হবে। আমাদের প্রফিট তো মানে দিস নট দ্য কনসার্ন, আমাদেরকে এটা সার্ভাইভ করতে হবে ফর নেক্সট 5 or 6 months। আফটার দ্যাট আমার মনে হয় যে, কারণ বায়ারদের এখন সেল নাই, তারা নিজেরাই সেল করতে পারতেছে না, প্রাইস ড্রপ করে গেছে। তো ওদের কাছ থেকে আমরা কিভাবে আশা করবো তাদেরকে প্রেসার দিয়ে আমরা প্রাইস বাড়াবো বা এটা সেলটা ভালো হবে? তো আমাদেরকে ওয়েট করতে হবে, এবং সবচেয়ে বড় হলো যে সবার সহযোগিতা দরকার। আমাদের নাগরিক সমাজ বলেন, আমাদের সোসাইটি বলেন, আমাদের বুদ্ধিজীবী বলেন, আমাদের গভর্নমেন্ট বলেন, সবাইকে কিন্তু মেন্টালি একটা সাপোর্ট কিন্তু আমাদেরকে ইন্ডাস্ট্রিকে দিতে হবে। শুধু টক শোতে এসেই একটা কথা বলে ইন্ডাস্ট্রি সম্পর্কে ব্যাড একটা রিপুটেশন ক্রিয়েট করে এটা কিন্তু আমরা খুব মানে আমাদের ছেলে বাচ্চারা, আমাদের রিলেটিভসরা, তাদের সাথে দেখা হলে কিন্তু বলে যে তোমরা দেখলাম আজকে তোমরা বলে শ্রমিকদের রক্ত চুষে খাচ্ছ। মানে মানে ডিসকাস্টিং ওয়ার্ড, মানে এটা শুনলেও নিজের কাছে এত, কারণ আমি যদি বলি আমি আমার ওয়ার্কারদের এত ফিল করি যে আমি যখন ফ্যাক্টরিতে যাই আমার ওয়ার্কারদের দে ক্যান কাম এনি টাইম টু মাই চেম্বার, এবং তাদের প্রবলেম শেয়ার করি, তারা আমাকে ফিল করে। আমার মনে হয় যে আমি যদি কোনো বিপদে পড়ি তারা সবাই আমার জন্য ঝাঁপায় পড়বে এবং আমাকে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে আসবে। সো আওয়ার রিলেশন ইজ ভেরি গুড উইথ আওয়ার ওয়ার্কার্স। এখানে আউটসাইডের কিছু লোকজন, ব্যাপারটা হচ্ছে কি দেখেন, এখানে তো সরাসরি ভাবে প্রায় 45 থেকে 50 লক্ষ ওয়ার্কার আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। আর যদি আপনি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এটা যোগ করলে মোর দেন 1 crore। এখন এখানে যে কেউই কিন্তু একটা বক্তব্য দিয়ে হিরো হয়ে যেতে পারে। সে কি বলে যে না, ওয়ার্কারে আছে প্রায় 1 crore ওয়ার্কার এখানে কাজ করতেছে, আমি আজকে কোনো রাজনৈতিক দলের হয়ে এমপি ইলেকশন করবো বা কিছু একটা করবো, টকশোতে এসেই প্রথমে বলতেছে আমার গরিব ভাই বোনেরা আজকে ন্যায্য পাচ্ছে না, কিন্তু টোটালি সে কিন্তু কিছুই জানে না যে এইটার ভিতরে কি হচ্ছে না হচ্ছে। এটা একটা স্ট্যান্ড বাজির মতো আর কি, কিছু কথাবার্তা বলে। আমি ছোট্ট একটা জিনিস কোট করি, আমি জানি না ইফ ইট ইজ রিলেভেন্ট অর নট। আমি একটা জায়গায় দেখলাম যে একজন, আমি নাম উল্লেখ করলাম না, সে টক শোতে বললো হ্যাঁ আমাদের ওয়ার্কারদেরকে মেশিনের মতো ইউজ করতেছে। তাদেরকে বললাম ঢাকা শহর থেকে বাড়ি গেল, তাদেরকে বললাম ঢাকা শহরে আবার ব্যাক করলো, করোনা ক্যারি করলো, মানে তারা একটা মেশিন। আমি দেখলাম কি আপনার অন্য একটা জায়গায় একটা টেলিভিশন ইন্টারভিউতে এতগুলি লোক আসতেছে, তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কেন আসতেছো? সেইখান থেকে কিছু লোক, তারা মেবি গার্মেন্টস ইন্ডাস্ট্রি হতে পারে বা আউট অফ গার্মেন্টস ইন্ডাস্ট্রি হতে পারে, তারা বলতেছে আমরা তো মেশিন, আমাদেরকে বলবে আমরা আসবো, আমরা বলবে আমরা যাবো। তার মানে কি, তার যে কথাগুলি ট্রান্সমিট হয়ে গেল, কিন্তু সে কিন্তু এই ইন্ডাস্ট্রি সম্পর্কে কিছুই জানে না। এবং সে আমি ব্যক্তিগতভাবে চিনি, সে একটা রাজনৈতিক দলের ইলেকশন করার জন্য সে ট্রাই করতেছে এবং তার কিছু জনপ্রিয়তা দরকার, এবং সে কি করলো, গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা বেছে নিল। আমাদের এই ইন্ডাস্ট্রিকে কিন্তু
এই পলিটিক্যাল ভাবে ইউজ করা যাবে না, তাহলে কিন্তু আমরা খুবই বিপদের মধ্যে পড়ে যাব। এবং আমাদের এই ওয়ার্কার যারা আছে তারা দে আর ভেরি মাচ হ্যাপি উইথ আওয়ার রিলেশনশিপ, উইথ আওয়ার সাপোর্ট। আমরাও হ্যাপি, আমাদের ভিতরে কিন্তু কোনো কন্দম নেই। আমাদের চেয়ে ভালো তাদেরকে আর কে ভালোবাসবে, আমাদের চেয়ে ভালো তাদেরকে আর কে বুঝবে। আমি পার্সন টু পার্সন চিনি সে কি প্রবলেমে আছে, আমার এটা আছে। তো এই ব্যাপারটা কিভাবে করে যে একটু করা যায় যে এই যে আউটসাইডার যারা আছে তারা যেন আমাদেরকে এইভাবে করে বিরক্ত না করে, আমাদের সামাজিকভাবে যেন হেয় প্রতিপন্ন না করে, এবং একটা সুন্দর পরিবেশ যাতে বজায় রাখে, বিশেষ করে এই প্যান্ডামিকের সময় যাতে আমরা সুন্দরভাবে এই সময়টা অতিক্রম করতে পারি সবাইকে একসঙ্গে নিয়ে। এটাই আমার বক্তব্য। Thank you, Titu bhai. Very comprehensive. Thank you so much. It was such an honor to meet you guys also for the first time. এবং ইনশাআল্লাহ একসাথে আমরা অনেক কিছু করবো। Last but not the least, let's finish the program. এবং আমাদের মধ্যে 2 ঘন্টার প্রোগ্রাম হলো with Rubel bhai. Thank you. থ্যাংক ইউ সামদানি ভাই, আমাদেরকে আজকে ইনভাইট করছেন। তো আমি শেষ করার আগে কয়েকটা পয়েন্টস বলবো। যেমন টিটু যেটা বলছিল যে আমাদের গার্মেন্টস সেক্টরের বিজিএমই কে আপনার টার্গেট করে কিছু কথাবার্তা বলা হচ্ছে, এগুলো আসলে ভিক্টিমাইজ করার জন্য বলা হচ্ছে। তো আপনি দেখেন আমেরিকাতে প্রায় 5 কোটি লোককে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। আমেরিকা ইজ দি ওয়ার্ল্ডস টপ সিভিলাইজ কান্ট্রি, যেখানে 5 কোটি লোককে ছাঁটাই করা হয়েছে। আপনি কি কখনো দেখেছেন তাদের সিএনএন বা সিএনবিসি এবিসিতে কোন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে এনে তারা ইনসাল্ট করতে? এরকম কিন্তু তারা কখনো করবে না। কিন্তু আমাদের এখানে এগুলো অর্গানাইজ ভাবে এদের বিজিএমএ কে অ্যাটাক করা হচ্ছে। তো বিজিএমএ ইজ এ ভেরি স্ট্রং ইনস্টিটিউশন। আমাদের এটাকে আরো স্ট্রং করতে হবে ভবিষ্যতে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আর আরেকটা চ্যালেঞ্জ, কোভিড তো একটা চ্যালেঞ্জই, আর বাংলাদেশে যেভাবে ছড়াচ্ছে এটা তো কবে শেষ হয়, এটাও একটা ক্রিটিক্যাল ইস্যু। কিন্তু আমাদের আরো চ্যালেঞ্জ আসবে, যেমন 2024-এ আমরা মিডল ইনকাম কান্ট্রি হয়ে যাব, আমাদের এলডিসি স্ট্যাটাসটা আর থাকবে না। তখন কিন্তু আমাদের অনেক আপনার ফ্রি ট্রেড কি বলে ট্যাক্স ইস্যু চলে আসবে। এখন যেরকম আমরা ইউরোপে এক্সপোর্ট করছি, কোনো ট্যাক্স লাগছে না, তখন কিন্তু অটোমেটিক ট্যাক্স ইম্পোজড হয়ে যাবে। তো আমাদের কিন্তু এখন থেকে কাজ শুরু করতে হবে। আমাদের গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলে দে মাস্ট স্টার্ট ওয়ার্ক ইমিডিয়েটলি, যাতে ইউএস এর সাথে আপনার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, তারপর ইউরোপের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের সাথে কিন্তু এখন থেকেই আপনি ফ্রি ট্রেড এগ্রিমেন্টে কাজ করতে হবে, যেমন ইউকে সাথেও করতে হবে। তো এগুলা করলে হবে কি, আপনার হাইওয়েটা ক্লিয়ার থাকবে যে 2024-এ কিন্তু আরেকটা ধাক্কা খেতে যাবো, নইলে আমরা দেখা যাবে ট্যাক্স ইম্পোজ হয়ে গেছে। বাংলাদেশ থেকে আপনি ইউরোপে গুডস এক্সপোর্ট করতে দেখা যাচ্ছে 30% 40% ট্যাক্স দিতে হয়। আমেরিকায় কিন্তু আমাদের প্রায় 30% ট্যাক্স দিতে হয় অনেক আইটেমে। তো আর এই ধরনের যাতে বাধা না হয়, এবং আমেরিকাতে আপনার জানেন জিএসপি ফ্যাসিলিটি আমাদের চলে গেছে। ইভেন তো গার্মেন্টসে এটা ইম্প্যাক্ট করে নাই, কিন্তু আমাদের ধরেন প্রোডাক্ট ডাইভার্সিফাই করে অনেক লাইট ইঞ্জিনিয়ারিং গুডস আমরা এক্সপোর্ট করতে পারতাম, অনেক আদার মেডিকেল ইকুইপমেন্টস থেকে শুরু করে অনেক কিছু কিন্তু আসলে বাংলাদেশে প্রডিউস করে এক্সপোর্ট করার সুযোগ ছিল, কিন্তু এই জিএসপি ফ্যাসিলিটিটা বাতিল হয়ে যাওয়াতে কিন্তু আমরা করতে পারছি না। তো আমাদের গভর্নমেন্টকে এগুলার প্রতি আরো আপনার অ্যাগ্রেসিভ হতে হবে। আমাদের যে অ্যাম্বাসাডাররা বিভিন্ন দেশে আছে, দে হ্যাভ টু বি মোর ভোকাল about increasing the exports of Bangladesh, including garments and other products. এবং গার্মেন্টসও আমাদের ডাইভার্সিফাই করতে হবে। শুধু গার্মেন্টসের উপরে 85% এক্সপোর্ট, ইট ক্যানট কন্টিনিউ লাইক দিস। আমাদের অন্য অন্য প্রোডাক্ট ক্যাটাগরিতেও আরো করতে হবে, এক্সপান্ড করতে হবে, যাতে অ্যাটলিস্ট 50% গার্মেন্টস থেকে আসবে আর 50% যাতে আপনার অন্য অন্য সেক্টর থেকে আসে। তাহলেই কিন্তু আমরা আমাদের ইকোনমিটা আরো স্ট্রং হবে, will be more able to আরো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, দেশে আরো উন্নতি হবে, এবং we will have a more diversified export basket similar to China. চায়না কি বানায় না, এমন কোন গার্মেন্টস থেকে শুরু করে মিলিটারি ইকুইপমেন্ট থেকে শুরু করে প্লেন থেকে শুরু করে রকেট, দে মেক এভরিথিং। তো আমাদেরকেও কিন্তু ওদিকে আস্তে আস্তে ডাইভার্সিফাই করতে হবে। তো
And I wish and hope that this COVID-19 situation improves soon. And thank you again for organizing. Tanvir bhai, thank you so much for coming to this show. Daniel, thank you for helping Sumdany bhai organize it. And Titu bhai also, thank you very much. So thank you so much. Ashale, it was a great show, honestly. এবং 2 ঘন্টা যখন এইভাবে চলে যায়, and you can see the questions and the type of questions and the type of participation সবকিছু মিলে। জি, Daniel ভাই, you want to say something? সমস্যা নেই, you don't just say. Tanvir bhai, Rubel bhai, Titu bhai, thank you. Don bhai, thank you. This was a much needed discussion, I think. আমি জাস্ট ছোট একটা জিনিস শেয়ার করতে চাই। ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট, ইফ আই মে বি অ্যালাউড টু। জি, প্লিজ। আমি, as I said earlier, I was born into a garments family, just like everyone here. We are all second generation. So আমি ছোটবেলায় যে জিনিসটা দেখেছি, ধরেন আমাদের এলাকায় বলেন, পাড়ায় বলেন, আমার বাবাকে অনেক সম্মান করতেন সবাই। উনি এডুকেটেড ফ্রম ইউএস, বাট ওটার জন্য না, ওনাকে সম্মান করতেন। উনি গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক ছিলেন। উনি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বহু মানুষকে চাকরি দিতেন এবং উনি ওনার ওয়ার্কারদেরকে পরিবারের মতো ট্রিট করতেন। যদি ওনার একটা কোনো ওয়ার্কারের কোনো একটা ক্ষতি হয় তার যে কোনো জায়গায়, এটা আমার বাবা নিজের ক্ষতি হিসাবে ট্রিট করতেন এবং উইথ অল হিজ ইমাজিনেশন, উইথ অল হিজ resources he would try to help them. And এটা খুব সুন্দর একটা জিনিস, এটা কিন্তু it's very close to my heart. এবং আমার জানা মতে এরকম শত শত গার্মেন্টস ফ্যাক্টরির মালিক যাদেরকে আমি চিনি, ছোটবেলা থেকে চিনি এসেছি, সবাই কিন্তু একইভাবে তাদের শ্রমিকদেরকে একইভাবে কিন্তু ভালোবাসেন এবং শ্রমিকদের পাশে দাঁড়ায়, যে at any cost। কিন্তু দুঃখের বিষয়, হয়তোবা আমার ছেলে, সে হয়তোবা আমি যে জিনিসটা ফিল করেছি এই ইন্ডাস্ট্রির জন্য, বা আমরা সবাই যেটা ফিল করি, সে হয়তোবা এটা ফিল করবে না, ডিউ টু দ্য ওয়ে উই আর ক্রিটিসাইজড। উই ওয়ার্ক হার্ড, এক্সট্রিমলি হার্ড। আমরা সিনসিয়ারলি কাজ করি, দেশের জন্য কাজ করি, ইন্ডাস্ট্রির জন্য কাজ করি, কিন্তু যেভাবে করে ভিলিফাই করা হয় ইন্ডাস্ট্রিটাকে, এটা আসলে দুঃখজনক। এমন ভাবে বলা হয় যে গার্মেন্টস এর মালিকরা প্রফিট করতেছে, এটা মনে হয় কোনো পাপ, অ্যাজ ইফ অন্য কোনো ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেট প্রফিট মনে হয় করছে না। হ্যাঁ, লেদার ইন্ডাস্ট্রি হয়তো প্রফিট করছে না। ব্যাংকে একটা ব্যাংক মনে করেন 300 কোটি টাকা প্রফিট করে, আনবিলিভেবল। 300 কোটি টাকা একটা ব্যাংক, 300 কোটি 500 কোটি প্রফিট করে, 500 কোটি, আই এম সেইং, একটা ব্যাংক। হ্যাঁ, তাহলে মনে হচ্ছে যে মানে ওরা তাহলে ক্লায়েন্টদের রক্ত চুষে খায় নিশ্চয়ই। হ্যাঁ, এমপ্লয়ীদের, ক্লায়েন্টদের সবার, নাহলে কিভাবে 500 কোটি টাকা একটা কোম্পানি প্রফিট করে এক বছরে? এন্ড দেন देयर আর 50 ব্যাংক লাইক ইন্স্যুরেন্স ওয়ালাগুলা, জুতাওয়ালা সবাই খারাপ, ইলেকট্রনিক্স ওয়ালা খারাপ। মানে আসলে আমি যেটা বলছি ভাইয়া, এইগুলি নিয়ে আপনারা বদার হবেন না বা ডিমোটিভেটেড হবেন না। এখন আমাদের সময় হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে মোটিভেটেড করা। হ্যাঁ, দেখে ডিমোটিভেটেড করা, তুই ব্যবসায় বন্ধ করে দিলাম। হ্যাঁ, যে আমার যা অর্থ সম্পদ আছে, আমার 3 জেনারেশন চলবে, আমি ব্যবসায় বন্ধ করে দিলাম, এত টেনশনে থাকার থেকে আমি এখন ঘুরে বেড়াবো সারা পৃথিবী। গার্মেন্টস ওনারা এরকম না ভাবে। এটাই আমার আশা প্রত্যাশা যে আমার বড় ভাইরা এখানে, আমার 3 বড় ভাই এখানে আছেন, ওনাদের থেকে অনেক কিছু আমি শিখেছি। তানভীর ভাই আমাকে অনেক হেল্প করেছে। আমার যে ইউনিটটা আছে কেপিজেড এ, এটা সেট আপ করার সময় তানভীর ভাই, রুবেল ভাই আমাদেরকে খুবই অনেক 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 পার্সোনাল লেভেলে আমাকে হেল্প করেছে। এটার জন্য আমি ওনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। কিন্তু আমি আশা করি যে আমার মতো আরো যারা নেক্সট জেনারেশন, সেকেন্ড জেনারেশন এবং অনেক থার্ড জেনারেশন আসছে, তারা যেন ডিমোটিভেটেড না হয়। এটা আমাদের চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। এই ইন্ডাস্ট্রি আমাদের পরিবার, এই ইন্ডাস্ট্রির সকল মুরব্বীরা আমাদের পরিবার এবং ওনাদের প্রতি আমাদের সম্মান থাকবে, ওনাদের যেন নামটা রাখতে পারি, এটাই সবার থেকে দোয়া চাই। হোপফুলি আমরা সবাই যদি একসাথে কাজ করি, নলেজ শেয়ারিং, এটা ইনক্রেডিবল এই ইন্ডাস্ট্রিতে, এই ব্রাদারহুড ইনক্রেডিবল। আপনি চিন্তা করে দেখেন যে প্যাসিফিক জিন্সের রিসোর্সেস আমার কোম্পানি কিন্তু ইউজ করেছে টু স্টার্ট অপারেশন। ড্রাগন সোয়েটারের নলেজ এবং কাস্টমার বেস
আমার কোম্পানি ইউজ করেছে টু স্টার্ট উইথ। এই ধরনের অনেক যে ব্রাদারহুডটা আছে এবং অনেক ফ্যাক্টরি, এরকম বহু ফ্যাক্টরি আমাদেরকে কিন্তু হেল্প করেছে। মাই ফ্যাক্টরি ইজ জাস্ট 1 year old. This is a new generation factory. It's a totally brand new factory, newly started with my younger brother who's watching right now, and he's very enthusiastically messaging me too. But the reality is, এই যে ব্রাদারহুডটা আছে এটা আমাদের ধরে রাখতে হবে, আশা করি আমরা ধরে রাখতে পারবো, এবং we will be able to change the course of the image crisis that we have in this industry. So I thank you again. Sorry for taking up so much time. But I thank you all. I thank all of my brothers up here in the platform. Thank you very much for supporting me and the other people who have entered this industry. Thank you very much. থ্যাংক ইউ সো মাচ। খুবই ভালো লাগলো আজকে ডিসকাশনটা হয় না যে অ্যাজ আ হোস্ট আমিও মাঝে মাঝে খুব বোর্ড হয়ে যাই, বাট এটা আজকে হয়নি বিকজ দ্য কমেন্টস এন্ড এভরিথিং কেপ্ট মি অন মাই টোজ। সো থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো কথা বলে, এবং ইনশাল্লাহ আমাদের আরো কথা হবে। অলরেডি শরীফ ভাইয়ের সাথে আমি ইন্টারনালি কথা বলছিলাম যে আমরা বিজিএমইকে নিয়ে আরেকটা শো করতে পারি নাকি, যেখানে সবাই কারেন্ট বিজিএমএ বোর্ডে এন্ড প্রেসিডেন্টকে আমরা আনতে পারি। ইনফ্যাক্ট দুঃখের বিষয় হচ্ছে যে প্রেসিডেন্ট তো একদিন আসার কথা, এবং ওদিনই আর কি হেল ব্রক ডাউন, ওই দিনই, মানে আমার এত দুর্ভাগ্য, যেদিন ওনার শোতে আসার কথা ওই দিনই। সো আসলে পরবর্তীতে ওই সব অ্যানাউন্সমেন্ট পোস্টারিং হওয়ার পরও ওই শোটা হয়নি। সো প্রবাবলি উইল ওয়ান্ট টু ডু অ্যানাদার শো। এবং দেখেন আমার এখানে ইনবক্স ভরে গেছে মানুষের রিকোয়েস্টে বা কমেন্টে যে আরএমজি নিয়ে আরো প্রোগ্রাম হওয়া দরকার, মানে ইন্ডাস্ট্রি সাইজটা আসলে এত বড়, এত ইন্ডাস্ট্রিতে। তো probably people have liked the show and they found it useful. So thank you. এটা আপনাদের সবার জন্য হয়েছে, আপনারা 2 ঘন্টা টাইম দিয়েছেন, অনেক সময় ফ্রাইডে নাইটে ফ্যামিলি লাইফ বাদ দিয়ে এই সময়টা দেওয়া। তো এটাই হচ্ছে আপনাদের প্রমাণ যে আপনাদের ইন্ডাস্ট্রির যে ভালোবাসা, ইন্ডাস্ট্রির প্রতি ডেডিকেশন। থ্যাংক ইউ আবারও জানাচ্ছি, এবং আমি অনেক খুশি হয়েছি, আমি সবার সাথে শেয়ার করতে চাই যে আজকে একটা কমেন্ট যে একজন মা বসে বসে যে জিনিসটা দেখছে পুরাটা 2 ঘন্টা, এবং লাস্ট কমেন্ট কিন্তু তার, আপনারা দেখতে পাচ্ছেন, so proud of my son Rubel, son-in-law Danial, Tanvir and Titu. May Allah bless you all. Auntie, আমার নাম ডন, আমারও কিন্তু ব্লেসিং দরকার। থ্যাংক ইউ সো মাচ। আরেকজনের কথা আমি যদি মেনশন না করি, it will be a big mistake. My father-in-law, Mr. Mostofa Ghulam Quddus, he is still he's aged quite well, but he's still more hardworking than I think Rubel bhai and me. At least I know that for a fact. হ্যাঁ, এবং উনি ওনার মতো মানুষ, তারপর নাসির আঙ্কেল, ওনাদের মতো মানুষ আমাদেরকে মোটিভেট করে। So through this medium I would like to say thank you very much. আপনারা যে ভাবে আপনারা কাজ করেন for this industry, you put us to shame. We need to do more. থ্যাংক ইউ সবাই, গুড নাইট, আসসালামু আলাইকুম, দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। Thank you. ভাই, টিটু ভাই, রুবেল ভাই, দানিয়াল ভাই, থ্যাংক ইউ।